শামস ভাই। আর কেউ আছে নতুন শামস ভাই ছাড়া? আচ্ছা, আর মনে হয় কেউ নেই, তাহলে আমরা শুরু করে দিতে পারি। আর বাকিরা আমার মনে হয় আমি প্রথম ইয়াটায় ছিল। আচ্ছা, আমি একটু জাস্ট যেহেতু এক দুইজন হয়তো বা নতুন করতে পারে, থাকতে পারে, আমি প্রথম ক্লাস জাস্ট একটা সামারি টেনে আমি হচ্ছে ওইটারই কন্টিনিউশন আজকে করব। তো প্রথম ক্লাসে আমরা বলেছিলাম যে আসলে আমাদের ডেভঅপস ভার্সেস সিসঅপস এই দুইটা সেগমেন্টের মধ্যে পার্থক্যটা কি, এবং ডেভঅপসটা আসলে কি কাজে লাগে, এবং আরো দুটো জিনিস শিখেছিলাম যে ক্লাসিক্যাল ওয়াটারফল মডেল প্রজেক্টটা কি, আর অ্যাজাইল মেথোডোলজি কি। এবং আমরা বুঝার চেষ্টা করেছিলাম যে মোস্ট অফ দ্য কেসে সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি এবং স্টার্ট আপরা আসলে অ্যাজাইল প্রসেস ফলো না করে, অ্যাজাইল প্রসেসই ফলো করে, ক্লাসিক্যাল ওয়াটারফল মডেল ফলো না করে। এবং অ্যাজাইল প্রসেস ফলো করার কারণটা হচ্ছে, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, কারণ কারণ হচ্ছে তাদের সবসময় রিকোয়ারমেন্ট গুলি ক্লিয়ার থাকে না। যেহেতু ভেগ কিছু রিকোয়ারমেন্ট থাকে, তারা এটার উপরে বেস করে তারা ওই ইটারেটিভ অ্যাপ্রোচে, যে ইটারেটিভ অ্যাপ্রোচে আমি বলেছিলাম যে এখানে হচ্ছে ডিজাইন, কোড, বিল্ড, টেস্ট, ডিপ্লয়মেন্ট, অপারেশন, মনিটর, এই প্রত্যেকটা স্টেপের একটা করে ইটারেশন থাকে, 2 উইকস এর একটা করে সাইকেল থাকে, এবং প্রত্যেকটা সাইকেল শেষে তারা একটা করে আহ, যে জিনিসটা হচ্ছে বিজনেসের ক্ষেত্রে ভায়াবল, ইউজারের ক্ষেত্রে ভায়াবল, এরকম একটা কিছু প্রডিউস করে। 2 সপ্তাহ সাইকেলে, এই সাইকেলগুলিকে আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ভাষায়, অ্যাজাইলের ভাষায় স্প্রিন্ট বলি। সরি। তো এই স্প্রিন্ট বা অ্যাজাইল মেথোডোলজিতে ডেভঅপসটা কি পার্ট পালন করে, যে এটা কিন্তু ডেভঅপস একটা খুব ক্রুশাল পার্ট বা ক্রুশাল ভূমিকা পালন করে। কারণ এই আমরা একটা সাইকেলের কথা বলেছিলাম, যে এই প্রত্যেকটা ইটারেটিভ সাইকেলে অ্যাজাইল প্রসেসে এরা তো সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম বা যে টিমটা আছে, এরা হচ্ছে একটা প্রোডাক্ট তৈরি করছে, এবং এরা হচ্ছে, আমি কয়েকটা কনসেপ্ট শিখেছিলাম: কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট, কন্টিনিউয়াস মনিটরিং অ্যান্ড কন্টিনিউয়াস টেস্টিং। এর মাধ্যমে একটা কিছু টুলস টেকনিক ইউজ করে ক্লায়েন্টকে এরা একটা এসডিএলসি লাইফ সাইকেল ম্যানেজ করছে, এবং ক্লায়েন্টকে একটা এফিশিয়েন্ট প্রোডাক্ট ক্লায়েন্টের কাছে পৌঁছিয়ে দিচ্ছে। এখন এই টোটাল প্যাকেজটার মধ্যে টিম মেম্বার যারা আছে, আমরা এটাও আলোচনা করেছিলাম টিম মেম্বার ফরমেশন কিভাবে হয়, এবং টিম মেম্বাররা কে কি কাজ করে, এবং এখানে মেইনলি আমরা আলোচনা করেছিলাম ডেভঅপস এর এখানে কাজটা কি। ডেভঅপস এর হচ্ছে এই টোটাল যে এনভায়রনমেন্টের সাইকেলটা, এই টোটালটা হচ্ছে ডেভঅপস কন্ট্রোল করে। কারণ ডেভেলপাররা হচ্ছে জাস্ট বিজনেস লজিক নিয়ে কাজ করে, যেটা হচ্ছে প্রোডাক্টের বিজনেস লজিক টা হচ্ছে ফিল আপ করে প্রোডাক্টের বিজনেস আউটকামটা এনশিওর করা হচ্ছে প্রোডাক্ট ওনার, এবং প্রোডাক্ট ওনার হচ্ছে জিনিসটা বলে, এবং সেই প্ল্যান অনুযায়ী ডেভেলপাররা হচ্ছে সেটা ইমপ্লিমেন্ট করে। আর এটা ইমপ্লিমেন্ট করার জন্য যে প্রোডাক্ট পাইপলাইন, তারপরে হচ্ছে এনভায়রনমেন্ট তৈরি করা, ক্লাউডের কম্পিউট ক্যাপাসিটি তৈরি করা, এবং স্কেলেবিলিটিটা ম্যানেজ করা, বিজনেস কন্টিনিউটিটা রাখা, ডিজাস্টার রিকভারি করা, সিকিউরিটি ম্যানেজ করা, এই এভরিথিং হচ্ছে ডেভঅপস এর পার্ট। আর আর এরপর আরেকটা জিনিস শিখেছিলাম কি, ডেভসেক অপস। ডেভসেক অপস আর ডেভঅপস এর মধ্যে পার্থক্য কি, যে ডেভসেক অপস এর সিকিউরিটি অপশনটা প্রোডাক্টের ভেরি আর্লি লাইফ সাইকেলের পোর্শন থেকে হচ্ছে সিকিউরিটিটা অ্যাটাচ থাকে। এমন না যে নর্মাল ডেভঅপসে আমরা চিন্তা করে কি, যে প্রোডাক্টটা প্রোডাকশনে যাওয়ার পরে হয়তো বা সিকিউরিটি নিয়ে কনসার্ন হলো, বাট ডেভসেক অপস এর ক্ষেত্রে আহ, একদম প্ল্যানিং, কোডিং থেকে শুরু করে টেস্টিং, ডিপ্লয়িং এর মাঝামাঝি, মানে প্রত্যেকটা স্টেপসে সিকিউরিটিটা ইন্টিগ্রেটেড থাকে। সেটা হচ্ছে ডেভসেক অপস। এই পর্যন্ত আমরা পড়েছিলাম। এরপরে হচ্ছে আমরা একটা দুটো প্রজেক্ট দেখেছিলাম। একটা প্রজেক্টে আমরা হচ্ছে ভিএমএ হচ্ছে সিস্টেম ডি ফাইলের মধ্যে একটা ডটনেট কোরের প্রোডাক্ট প্রজেক্ট ডিপ্লয় করেছিলাম। এরপর ওই প্রজেক্টটাই
হচ্ছে ডকারাইজ করেছিলাম সেকেন্ড ফেজে, আর থার্ড ফেজে হচ্ছে ওই প্রজেক্টটা গিটহাব অ্যাকশনের মাধ্যমে ডিপ্লয় করেছিলাম। এটা ছিল মোটামুটি আমাদের প্রিভিয়াস ক্লাসের একটা সামারি বলতে পারি আমরা। এখানে কি আহ, একটু শর্ট একটা নিব আমি, 2 থেকে 3 মিনিটের। ফার্স্ট ক্লাসের কোনো কিছু বা এখন যে সামারি দিলাম এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কোনো বিষয়? সবাইকে আমরা সব বুঝেছি, এভরিথিং? এবং লাস্ট ক্লাসে যারা জয়েন করেছিল তারা ওই ক্লাসের রেকর্ডিংও দেয়া শেয়ার করা হয়েছিল, সো কেউ কোনো প্রবলেম ফেস করছেন কিনা বোঝার। বুঝার ক্ষেত্রে বা কোনো কনসেপশন, মানে এইগুলো কিন্তু বেস, হ্যাঁ। আমরা প্রথম 2-3টা ক্লাসে কিন্তু একটু হয়তো বা দেখা যাবে যে অনেকগুলো কনসেপ্ট নিয়ে কথা বলছি, কারণ এগুলো হচ্ছে বেস তৈরি করছি। এরপর হচ্ছে যত ক্লাস আগাবে একটা একটা করে টপিকস ধরে ধরে আমরা মডিউলগুলি করব। বাট এই প্রথম ওয়েবিনারটা বা এই প্রথম ক্লাসটা এগুলি হচ্ছে পুরা ডেভঅপস এর বেসিক এবং ডেভঅপস এর কিভাবে কাজ করে এগুলি গল্প বলা বা এগুলি মানে মেইন টপিকস আমরা যাইনি, এই জন্য অনেক টপিকস আসবে, হবে অনেক কনসেপ্ট, অনেক টার্মস আপনারা শুনবেন, এগুলি হয়তো বা আপনারা জানেন না অনেকেই। বাট এগুলো নিয়ে ভীত হওয়ার কিছু নাই। জিনিসটা হচ্ছে আমি একটা সামারাইজেশন দিচ্ছি ডেভঅপসে, মানে নর্মালি সফটওয়্যার ফার্মগুলিতে বা স্টার্ট আপ গুলিতে কিভাবে বা ডেভঅপস এর ইঞ্জিনিয়াররা কি রোল প্লে করে নর্মাল এসডিএলসি লাইফ সাইকেলে, এই জিনিসটা একটা সামারি বা বোঝানোর চেষ্টা করছি। তা আমি তাহলে সেকেন্ড আজকের ক্লাসের জিনিসগুলিতে আগে যাচ্ছি, যদি কারো কোনো কনফিউশন না থাকে। ঠিক আছে। আচ্ছা। তো আহ, আমরা হচ্ছে অ্যাজাইল মেথোডোলজি এবং ভার্সেস ওয়াটারফল দেখেছি, এবং আমাদের মেইন বিষয় হচ্ছে, যেহেতু আমরা মেইনলি সফটওয়্যার ফার্মগুলিতে এবং স্টার্ট আপগুলিতে অ্যাজাইলই বেশি হয়, এবং ডেভঅপসের সাথে অ্যাজাইল মানে কি বলবো টাইটলি কাপড়ড। এবং এখন আরেকটা জিনিস, আর দুটো জিনিস আমরা একটু কনসেপ্ট ক্লিয়ার হব। মনোলিথিক মাইক্রো সার্ভিস। আচ্ছা, এইখানে এই দুটো জিনিস কেন আলোচনা করছি? এই দুটো জিনিসই কি যে এই মাইক্রো সার্ভিসটার সাথে এজাইলের খুব ভালো একটা রিলেশন আছে। এজাইলের কি, এজাইলের জিনিসটা হচ্ছে যে কোনো রকমের রিকোয়ারমেন্ট যেহেতু ক্লিয়ার না, ভেগ, চেঞ্জটা খুব সুন্দর অ্যাডপ্ট করে। এখন আমরা একটু কল্পনা করি একটা ই কমার্স কোম্পানি। এখন ই কমার্স কোম্পানিতে একটু একটা মিনিট। আচ্ছা, আমি একটু জাস্ট করছি যে আজকের জিনিসটা আর কি মেইনলি আমরা ফোকাস করব যে ডেভঅপস এর যে প্রথম ক্লাসে যে আমরা যে ইন্ট্রোডাকশনটা দিয়েছি ওটারই জাস্ট একটা কন্টিনিউয়েশন, যে আমাদের এখানে আমাদের ক্যারিয়ারটা কিরকম হবে, অপরচুনিটি কি হবে, এই জিনিসগুলি আমি কিছু জিনিস ফরওয়ার্ড করে এরপরে হচ্ছে ডেভঅপস এর ক্যারিয়ার পাথ কি হবে এবং আমাদের রেসপন্সিবিলিটি কি হবে সেটা আলোচনা করব, হ্যাঁ। তো আমরা আগে মেইনলি যেটাতে আসছিলাম যে মনোলিথিক আর মাইক্রো সার্ভিস। এখন মাইক্রো সার্ভিসের সাথে অ্যাজাইলের যে সম্পর্ক, যেটা বলছিলাম যে একটা ই কমার্স কোম্পানিতে অনেক রকমের মডিউল বা প্রোডাক্ট থাকতে পারে, যেমন ধরেন ডেলিভারি, তারপরে প্রোডাক্ট ক্যাটালগ, তারপর হচ্ছে আমাদের থাকতে পারে, কার্ড কার্ড পোর্শন থাকতে পারে, এরকম পেমেন্ট থাকতে পারে, এরকম ছোট ছোট মডিউল থাকতে পারে, হ্যাঁ।
এখন এই জিনিসটা কি যে এই মনোলিথিকে কি হয়, এই প্রত্যেকটা মডিউল সবকিছু একটা সিঙ্গেল ইউনিটের মধ্যে বা সিঙ্গেল মনোরেপোর মধ্যে ইন্টিগ্রেটেড থাকে। এই ইয়ার ক্ষেত্রে, এই মনোলিথিক অ্যাপস এর ক্ষেত্রে এই সিঙ্গেল মনোরেপো মধ্যে এটা ইন্টিগ্রেটেড থাকে। কিন্তু মাইক্রো সার্ভিসের ক্ষেত্রে কি হয়, এই মনোরেপ এই প্রত্যেকটা মডিউল, আমি যদি মাইক্রো সার্ভিসে যাই, এই প্রত্যেকটা মডিউল জাস্ট, এখানে প্রত্যেকটা মডিউল আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল। এখানে আমি যদি বলি যে এখানে যা লিখেছি ডেলিভারি, তারপরে প্রোডাক্ট, প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা আলাদা। এই এখানে প্রত্যেকটা জিনিস একটাই প্রজেক্টের মধ্যে মনোলিথিক বা মনোরেপোর মধ্যে থাকে। এবং একটা বা দুটা টিম যদি কাজও করে এই একটা রিপোজিটরির মধ্যে কাজ করে, কিন্তু এই মাইক্রো সার্ভিসে কি করে, প্রত্যেকটা টিম আলাদা আলাদা ভাবে কাজ করে এবং আলাদা আলাদা ভাবে তাদের প্রোডাক্টটাকে ডেলিভারি দেয়। এখন এখানে কোন জিনিসটা খুব বড় ভূমিকা পালন করে, এই যে কন্টেনারাইজ, এই ইয়ার ক্ষেত্রে, এই মাইক্রো সার্ভিসের ক্ষেত্রে, এই জিনিসটাই আজকে আমরা দেখব। এই এখানে হচ্ছে মাইক্রো সার্ভিসের ক্ষেত্রে আলাদা আলাদা প্রোডাক্ট বা আলাদা আলাদা আহ, 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 হিসাবে আহ, আহ, ইয়া থাকে, মডিউলগুলি থাকে এবং প্রত্যেকটা ইয়াই আলাদা আলাদা রিপোজিটরিতে থাকে এবং প্রত্যেকটা প্রোডাক্ট আলাদা আলাদা টিমও কাজ করতে পারে, এক টিমও কাজ করতে পারে, বাট একটা প্রোডাক্টের সাথে আরেকটা প্রোডাক্টের কোনো ডিপেন্ডেন্সি নাই। কারণ এই যেমন ধরেন এই ডিফারেন্ট ডিফারেন্ট রিপোজিটরিতে থাকলে একটা প্রোডাক্টের ডেভেলপমেন্ট বা একটা প্রোডাক্টের ডেপ্লয়মেন্টের সাথে আরেকটা প্রোডাক্টের ডেভেলপমেন্ট বা ডেপ্লয়মেন্টের কোনো ইন্টারডিপেন্ডেন্সি না থাকলে প্রত্যেকেই তার নিজ নিজ মতো করে তার এই সিআইসিডি যে পাইপলাইনটা বললাম, যে সাইকেলটা বললাম, প্রত্যেকটা প্রোডাক্ট তার নিজ নিজ ওয়েতে সেভাবে হচ্ছে জিনিসটা সাইকেলটা চালাতে পারে এবং ওই অনুযায়ী ডেপ্লয় করতে পারে। এবং এখানে কন্টেনারাইজেশনটা খুব একটা বড় ভূমিকা পালন করে। এই কন্টেনারাইজেশনটা কি এবং কেন, ওই জিনিসটা আমি এখন দেখাবো। এই পর্যন্ত কি কারো কোনো কনফিউশন আছে? এখানে কেউ কিছু ইয়ে করতে পারবে? কোনো কোশ্চেন আছে? যদি না থাকে আমি এরপরে আগে যাব কন্টেনারাইজেশনের দিয়ে, কেন কন্টেনারাইজেশন আসছে, ভিএম ভার্সেস কন্টেনারাইজেশনটা কি, এই জিনিসগুলি একটু দেখে। এরপরে হচ্ছে আমরা ডেভঅপস এর ক্যারিয়ার পাথ নিয়ে একটু কথা বলবো, আজকে আর খুব বেশি দূর আগাবো না। এখানে কি কারো কোনো কোশ্চেন আছে মাইক্রো সার্ভিস বা মনোলিথিক নিয়ে, কেন মাইক্রো সার্ভিস ইউজ করি? আমি কি বুঝতে পেরেছি? ওকে। আচ্ছা, প্রথমেই আসি যে কি কারণে এই জিনিসটা তো আমরা বুঝলাম যে মাইক্রো সার্ভিসগুলি প্রত্যেকটা আলাদা আলাদা মডিউলে ভাগ করা থাকে এবং এই এই মডিউলগুলিতে ইন্ডিপেন্ডেন্টলি ডিপ্লয় করার জন্য আমরা কন্টেনারাইজেশন এই টেকনিকটা ফলো করি। তো প্রথমে হচ্ছে যে, কিভাবে এই জিনিসটা আসলো বা তার আগে যে হিস্ট্রিটা যদি আমরা ইয়ে করি, যে প্রথমে তো হচ্ছে মাইক্রো সার্ভিস বেস এই জিনিসগুলি ছিল না, প্রথমে ছিল হচ্ছে আমাদের হার্ডওয়্যার বেসড সার্ভার এবং মনোলিথিক অ্যাপ। এই সার্ভারগুলিতে কি প্রবলেম হতো, এই নর্মাল সার্ভারগুলিতে এই পুরা সব সার্ভিস মিলে এই মনোরেপোতে যখন আমরা এই জিনিসগুলি ডিপ্লয় করতাম, যেটা বলছি যে ডেভঅপস এর কনসেপ্ট আসার আগে বা মাইক্রো সার্ভিস কনসেপ্ট আসার আগে বা ভার্চুয়ালাইজেশনের আগে ফিজিক্যাল সার্ভারে আমরা এই জিনিসগুলি ডিপ্লয় করতাম। তখন কি করতাম, সার্ভারের মধ্যে ওয়ে এখানে হচ্ছে মেইনলি হচ্ছে হার্ডওয়্যারের উপরে আমরা ওএস দিয়ে ওএস এর ভিতরে এনভায়রনমেন্ট গুলি কন্ট্রোল করে আমরা হচ্ছে এই সবগুলি এই সার্ভিসগুলি দেখা গেল যে আমাদের কি কি জিনিস লাগতো, জাস্ট আমি সংক্ষেপে যদি বলি, হার্ডওয়্যার, তার উপরে হচ্ছে ওএস, তার উপরে আমরা দিতাম হচ্ছে সফটওয়্যারের ডেভেলপমেন্ট কিট, তারপরে দিতাম রান টাইম, তারপরে আমরা দিতাম কোড। হ্যাঁ,
আবার এই কোড, এটা তো হচ্ছে সার্ভিসের কোড। এছাড়া হচ্ছে এই সার্ভারের মধ্যে থাকতো ডাটাবেস, মেসেজ ব্রোকার, এগুলি সব। তা দেখা গেল যে কি সমস্যা হতো, যে ওএস এর আপডেট করা লাগলো। ওএস এর আপডেট করার জন্য পুরাটা সার্ভিস বন্ধ, সার্ভার ডাউন করে ওএস আপডেট করে আবার সার্ভিস চালু করতাম। তো এইভাবে একটা ডাউন টাইম গেল। ডাউন টাইম এই একটা কারণে কি, সার্ভারের ওএস আপডেটের জন্য ডাউন টাইম একটা রিজন, ওএস। তারপর আবার হতে পারে যে এই যে সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট হিসেবে আমরা কি কি ব্যাকএন্ডের প্রোডাক্ট হচ্ছে ডটনেট কোর বা পাইথন বা পিএইচপি লারাভেল এই জিনিসগুলো তো ইউজ করি। তাই এই দিন যত যেতে থাকে দেখা যায় যে এইগুলি নতুন ভার্সন থাকে, নতুন ভার্সন গুলি তে হচ্ছে প্যাচ আপডেটেড থাকে। তা আমাদের সিকিউর ওয়েতে জিনিস বা অপারেশন চালানোর জন্য দেখা গেল যে এই সফটওয়্যার ভার্সন গুলি আপডেট করতে হয়, সফটওয়্যার আপডেট। সফটওয়্যার যখন আপডেট করব তখনও দেখা গেল যে ডাউন টাইম। এরকম করে আমাদের সেই সময় জিনিসগুলি চলতো। তো এরপরে কি আসলো, যে ভার্চুয়াল মেশিন আসলো। যে এইভাবে এই জিনিসগুলো এইভাবে না করে আমরা কিভাবে জিনিসটা করি, করা শুরু করলাম। এরপরে যে বড় একটা হার্ডওয়্যার নিলাম, হোস্ট মেশিন। এইখানে হচ্ছে আমাদের যা থাকে আর কি, র্যাম, সিপিইউ, স্টোরেজ, এটার পরে ওএস, সার্ভারের ওএস, এটা হোস্ট মেশিনের ওএস। তারপরে আমরা কি করলাম, হাইপারভাইজার। আচ্ছা, এখানে আবার একটা কোশ্চেন আছে, টাইপ 1 টাইপ 2 দুই রকমের হাইপারভাইজার হয়। টাইপ 1-এ হচ্ছে সরাসরি ওএস ছাড়াই হচ্ছে ইয়ে করে দেওয়া যায়। আচ্ছা, এখানে হাইপারভাইজার বুঝি না, আপনাকে যদি সবাইকে আমরা বুঝি, যদি বুঝি থাকি তাহলে আমি আর হাইপারভাইজারে ইয়ে করছি না। ভাই একটু এই ব্রিফ করেন হাইপার, তো। হ্যালো, জি, একটু বলবেন? একটু হ্যাঁ, ব্রিফ জি, করেন ভাইয়া। আচ্ছা, একটু ব্রিফ একটু করবো। যদি ব্রিফ করেন ভাই। জি আচ্ছা, ভাই। ছোট্ট করে একটু ব্রিফ করছি। মানে যে টার্মসটা জানি। হাইপারভাইজার জিনিসটা কি, যে আমরা তো হচ্ছে জিনিসটা কি, হোস্ট মেশিনের মধ্যে হার্ডওয়্যার গুলি নিলাম। হার্ডওয়্যার গুলি নিয়ে এখন হোস্ট মেশিনের ইয়াতে আমরা ধরুন ভার্চুয়াল মেশিন তৈরি করব। এখন এই ভার্চুয়াল মেশিনের একটা আহ, বলতে পারেন যে হার্ডওয়্যার ভার্চুয়ালাইজেশনের একটা টেকনিক হচ্ছে হাইপারভাইজার টুলস। এখন এটা বিভিন্ন রকমের হতে পারে, যেমন ধরেন ভিএমআর এর ESXi, তারপরে হচ্ছে ভিএমআর ওয়ার্ক স্টেশন, তারপরে হচ্ছে ভার্চুয়াল বক্সের ভার্চুয়াল ওরাকলের ভার্চুয়াল বক্স। এই যে আমি এখানে দুটা আপনাদের ক্লাস নেওয়ার জন্য যে দুটা ভিএম রেডি করছি, উবুন্টু VM1 VM2, এই দুটা কিন্তু ওই যে ভার্চুয়াল বক্সে আমি হচ্ছে ভিএম গুলি আমার উইন্ডোজ মেশিনে, উবুন্টু মেশিন ইয়ে করছি। এটা কিন্তু হচ্ছে টাইপ 2 হাইপারভাইজার। তো এই হাইপারভাইজারের মেইন উদ্দেশ্যটা কি, যে এই যে আমার হোস্ট মেশিনে র্যাম, সিপিইউ, স্টোরেজ যে আছে, এই এই জিনিসটা, এই টোটাল ইউনিটটাকে সে তার মধ্যে নিয়ে নিচ্ছে। নেওয়ার পরে সে আমরা করি কি, যে এই যে হোস্ট মেশিনের র্যাম, সিপিইউ বা স্টোরেজ আছে, এখান থেকে চাঙ্ক আকারে ভাগ করে করে এই র্যাম, সিপিইউ এবং স্টোরেজ নিয়ে চাঙ্ক আকার, মানে হাইপারভাইজারের কিন্তু নিউ কোনো সিপিইউ বা র্যাম বা স্টোরেজ নাই। ওই মেইন হোস্ট মেশিনের ওএস রান করার জন্য যে র্যাম, সিপিইউ, স্টোরেজ লাগে সেটা ছাড়া বাকি সবকিছু কিন্তু হাইপারভাইজারের কাছে এভেলেবল থাকে, ওটা শো করে। এখন আমি আমার হোস্ট মেশিনের কিছু জিনিস চালানোর জন্য রেখে বা ওএসটা রান করার জন্য রিসোর্স রেখে, বাকি সব আমি আমি যদি বলি যে আমার এখানে হচ্ছে 8 কোরের হোস্ট মেশিন, 8 কোরের হোস্ট মেশিন, তারপরে 8 কোরের মেশিন, আর সিপিইউ হচ্ছে 8 কোর, র্যাম হচ্ছে যদি ধরি যে 64 জিবি।
64 GB র্যাম, সিপিইউ হচ্ছে 8 কোর, আর স্টোরেজ আছে আমার 2 টেরা। ভাই এটা কি ভার্চুয়াল মেশিন বেসিক্যালি? এক্স্যাক্টলি 2 টেরা। ভার্চুয়াল আচ্ছা। মেশিনটা আমরা কিসের মাধ্যমে তৈরি করছি? এই যে হোস্ট মেশিনের যে ভার্চুয়াল হোস্ট মেশিনের যে মেইন মেশিনের যে হার্ডওয়্যার রিসোর্সেস গুলি, এই হার্ডওয়্যার রিসোর্সেস গুলি হাইপারভাইজার একটা ইউনিটের মধ্যে নিয়ে আসছে। এখানে থেকে আমরা চাঙ্ক করে করে ভার্চুয়াল মেশিন তৈরি করছি। ভার্চুয়াল মেশিন 1, ভার্চুয়াল মেশিন 2, ভার্চুয়াল মেশিন 3। এই জিনিসটাকে হচ্ছে হাইপারভাইজার বলে। হাইপারভাইজার হচ্ছে ভার্চুয়াল মেশিন তৈরি করার জন্য যে রিসোর্সেস গুলি লাগে সেটা হোস্ট মেশিন থেকে নিয়ে আহ, একটা ইউনিট জায়গার মধ্যে রাখে, একটা সেম জায়গার মধ্যে রাখে। ওই জায়গা থেকে আমরা রিসোর্স নিয়ে নিয়ে চাঙ্ক আকারে ভার্চুয়াল মেশিন তৈরি করি। দেখা গেল যে এই 8 ভিসিপিউর মধ্যে এক ভিসিপিউ আমি হোস্ট মেশিনের জন্য রেখে দিলাম, বাকি আমার 7 কোর বাকি আছে। এই 7 কোর দিয়ে আমি 1 কোর করে 7টা ভিএম এরকম তৈরি করতে পারি। র্যাম 64 জিবির থেকে ভাগ করে করে আমি 3টা ভিএম এ দিয়ে ভিএম গুলি তৈরি করতে পারি। হ্যাঁ, এখন এই ভিএম গুলির মধ্যে কিন্তু এখন এখানে কথা আছে, এই ভার্চুয়ালাইজেশন আর কন্টেনারের মধ্যে পার্থক্য কি? এই ভার্চুয়াল মেশিনে কিন্তু আমার আলাদা আলাদা হার্ডওয়্যার আছে, কারণ আমি এখানে হাইপারভাইজার থেকে সিপিইউ, র্যাম। আপনাদের এখানে কারোর কি এক্সপিরিয়েন্স আছে ভার্চুয়াল ভার্চুয়াল বক্স বা ভিএমওয়ার ওয়ার্ক স্টেশন দিয়ে উইন্ডোজ মেশিনের মধ্যে উবুন্টু মেশিন তৈরি করা? কেউ করেছেন? ভাই এক্সপিরিয়েন্স আছে ভাই। হ্যাঁ, তাহলে আপনার ক্যাচ করতে পারবেন যে এই জি ভাই, আমরা হচ্ছে হাইপারভাইজার থেকে এই সিপিইউ, র্যাম এগুলি নিয়ে ভিএম গুলির এটা ধরেন একটা ভিএম এর হার্ডওয়্যার তৈরি করলাম। এটার ভিতরে কিন্তু কার্নেল থাকে, তার উপরে ওএস থাকে। ওএস এর উপরে আমার ওই আগে যা বলছি যে এই এসডিকে, তারপর হচ্ছে আমার রান টাইম কোড যা আছে, এগুলি আমি এই একটা ভিএম এর মধ্যে, সরি, কোড এনভায়রনমেন্ট বা কোড অ্যান্ড এনভায়রনমেন্ট সব দিয়ে দিলাম। এখন এখানে সুবিধাটা কি হয়? এই আগে যে এখানে হচ্ছে ফ্রন্ট এন্ডের কোড, ব্যাক এন্ডের কোড, ডাটাবেস সব একটা হার্ডওয়্যারের সার্ভারের মধ্যে থাকতো থাকতো এখন ওই একটা সার্ভারেকেই আমরা হাইপারভাইজার দিয়ে চাঙ্ক আকারে ভাগ করে 4-5টা ভিএম তৈরি করলাম। তো এই একটা ভিএম এ আমার হচ্ছে ফ্রন্ট এন্ড চললো, আরেকটা ভিএম এ আমার ব্যাক এন্ড চললো, আরেকটা ভিএম এ আমার ডাটাবেস চললো। তাহলে এখন আমার যখন হচ্ছে আগে কি হতো যে প্রত্যেকটা কাজের জন্য আমার ফ্রন্ট এন্ডের এসডি কে আপডেট করা লাগবে, পুরা সার্ভিস ডাউন টাইম যেটা বলছি করা লাগতো। আবার ওএস করা লাগবে, পুরা সার্ভার ডাউন, ওএস আপডেট করা লাগতো। ডাটাবেজের ভার্সন আপডেট করা লাগবে, ওই আবার ডাউন। এখন জিনিসটা হয়ে গেল কি যে প্রত্যেকটা জিনিসের কিছুটা আমরা করতে পারলাম, মানে আলাদা আলাদা থাকার ফলে সব একসাথে ডাউন হচ্ছে না, এবং ডাউন টাইমটা ইন্টার ডিপেন্ডেন্সি, ফ্রন্ট এন্ডের সাথে ব্যাক এন্ডের ডাউন টাইমের ডিপেন্ডেন্সি, ব্যাক এন্ডের সাথে ডাটাবেজের ডাউন টাইমের ডিপেন্ডেন্সি, এই জিনিসগুলি কমে যাচ্ছে, এবং একটা আরেকটার সাথে ইন্টার ডিপেন্ডেন্সি গুলি কমে যাচ্ছে। তা আমরা একটা লেভেলে কিছুটা শিফটিং এর ফলে ভার্চুয়াল মেশিনের মানে হার্ডওয়্যার বেস সার্ভার থেকে ভার্চুয়াল মেশিনে যাওয়ার ফলে একটা কিছুটা ওয়েতে রিলিফ পেলাম, তাই না? এটুকু পর্যন্ত ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? ওকে, আচ্ছা। এখানেও কিন্তু হচ্ছে আমাদের পুরোপুরি যে জটিলতাটা বা কমপ্লেক্সিটিটা পুরোপুরি কিন্তু কাটেনি। কেন কাটেনি? এই জিনিসটা যেমন সাপোজ ধরেন ভিএম গুলির মধ্যে ধরেন আমরা হচ্ছে এখানে কিন্তু হচ্ছে জাস্ট এটা একটা ভিএম, এটা ঠিক আছে, বাট এই যে এটা কিন্তু পুরাটাই আচরণ করছে, এই ভিএমটা আচরণ করছে কিন্তু পুরাটাই একটা ফিজিক্যাল সার্ভারের মতোই। এইটাকে আমরা বলতেছি হার্ডওয়্যার ভার্চুয়ালাইজেশন, এই টেকনিকটাকে হার্ডওয়্যার ভার্চুয়ালাইজেশন।
এই ভার্চুয়াল মেশিনটা কিন্তু নিজেকে আহ, আহ, নিজেকে বুঝতেছে একটা ফিজিক্যাল মেশিনের মতোই। এর কিন্তু ওএস আছে, এর মধ্যে এর কার্নেল আছে, তারপর হচ্ছে ডিভাইস আছে, ডিভাইস বলতে নিক ডিভাইস আছে, স্টোরেজ ডিভাইস আছে, একদম পুরোপুরি ফিজিক্যাল মেশিনের মতোই কাজ করে, বাট ফিজিক্যাল মেশিনের এই কনসেপ্ট গুলিকে ভার্চুয়ালাইজড করে ভার্চুয়ালাইজড হার্ডওয়্যার হিসেবে ভিএম এ কাজ করছে। হ্যাঁ, তো এখানে হচ্ছে জটিলতা কি হয় যে এই আমরা এখানে একটা ওএস কাজ করে, প্রত্যেকটা ভিএম এ কিন্তু ওএস কাজ করে। সাপোজ আমি যদি এখানে উবুন্টু 24 দিলাম, একটা ভিএম। ডাটাবেজের জন্য সাপোজ দিলাম হচ্ছে সেন্টোস। হ্যাঁ, তো এরকম হচ্ছে আমি ফিক্সড করে দিলাম যে আমার ভিএম গুলি এরকম ইয়ে হবে। তো এখন ডেভেলপার যখন তার পার্সোনাল মেশিনে কাজ করবে, দেখা গেল যে ডেভেলপার উবুন্টু 24 না, তার একটু ডাউনগ্রেডেড সিস্টেম আছে, 22 দিয়ে সে তার মেশিনে কোড ডিপ্লয় করে এভরিথিং সব করলো, করার পরে তার মেশিনে খুব সুন্দরভাবে কোড রান করতেছে। এখানে হচ্ছে উবুন্টু 22 দিয়ে সে কাজ করলো। কিন্তু এটা যখন সে ডিপ্লয় দিল বা ডেভঅপস যখন ভার্চুয়াল মেশিনে ডিপ্লয় দিল, ডেভ সার্ভার থেকে স্টেজিং সার্ভারে বা প্রোডাকশন সার্ভারে, দেখা গেল যে কোড রান করছে না। কারণ প্রত্যেকটা কোড বা রান করার সাথে সাথে কিন্তু একটা ওএস এর এবং লাইব্রেরি এনভায়রনমেন্ট প্রত্যেকটার সাথে প্রত্যেকটার কিন্তু ইন্টার ডিপেন্ডেন্সি আছে। হ্যাঁ, ভিএম এ কোড ডু নট রান। এই যে একটা কনফিউশন তৈরি হয়ে গেল যে ডেভেলপার মেশিনে রান করে, ডেভেলপার তখন বলে যে আমার মেশিনে তো রান করে, তখন ইয়া বলে অপসের লোক বা ডেভঅপসের লোক বলে যে সার্ভারে তো রান করে, সার্ভারে সবকিছু আপ আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু এখানে তো বিল্ডে সমস্যা হচ্ছে। কারণ ওই যে উবুন্টু 22 সাথে সফটওয়্যার এসডিকে বা রান টাইম গুলি যেভাবে ম্যাচিং করে সে তার ভিএম এ রান করাচ্ছে, উবুন্টু 24 এর জন্য কিন্তু জিনিসটা আলাদা হয়ে যায়। তখন ডেভেলপারকে কি করতে হয় যে উবুন্টু 24 এর ওএসটা নিয়ে এসে কাজ করতে হয়। আবার এই দেখা গেল যে এই যে ডেভেলপারের মেশিনে শুধু যে ফ্রন্ট এন্ড কাজ করে তা তো না, ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, তারপর ডাটাবেস, এই প্রত্যেকটা মডিউলের জন্য কোন ওএস এর সাথে কোন এসডিকে চলবে, কোন ওএস এর সাথে ডাটাবেস ইঞ্জিন চলবে, এবং একটা ডাটাবেস ইঞ্জিন দেখা গেল যে একটা ওএস এর ভার্সনে চলে, এবং সেই ভার্সনে আবার ধরো দেখা গেল যে এসডিকে বা সফটওয়্যার রান করার জন্য যে এসডিকে বা রান টাইম সেটা চলছে না। দেখা গেল যে বিশাল একটা কি বলে এই যে একটা ম্যাট্রিক্স ম্যানেজ করা লাগে, যে এই কি ম্যাট্রিক্স, যে ওএস কি হবে, এসডিকে এর এনভায়রনমেন্ট কি হবে, এসডিকে ভার্সন কি হবে, টিবির ভার্সন কি হবে, এবং এই সব কিছু ডেভেলপারের মেশিনে, তারপর হচ্ছে এই যতগুলো এনভায়রনমেন্ট আছে, ডেভ এনভায়রনমেন্ট, টেস্ট এনভায়রনমেন্ট, স্টেজ এনভায়রনমেন্ট, প্রোডাকশন এনভায়রনমেন্ট, সব কটা জায়গায় এই ম্যাট্রিক্সটা ফলো করা লাগে। তাহলে জিনিসটা কি, আমাদের ভিএম মানে আমরা কিছুটা ডাউন টাইমের হাত থেকে ফিজিক্যাল সার্ভার দিয়ে থেকে ভার্চুয়াল মেশিনে এসে কিছুটা হয়তোবা কি পেলাম, রিলিফ পেলাম, বাট এই জটিলতা কিন্তু রয়েই গেল। তারপর এই গেল একটা জটিলতা, যে ভার্সন ম্যাচিং করা বা এনভায়রনমেন্ট ম্যাট্রিক্সটা তৈরি করা। এইটা দেখা গেল যে কাজ শুরুর আগে একদিন, 2 দিন, এক সপ্তাহ বা এক স্প্রিন্ট চলে গেছে এনভায়রনমেন্ট ম্যানেজ করার জন্য বা এনভায়রনমেন্ট ম্যাচিং করার জন্য। তো এই গেল একটা প্রবলেম। আরেকটা প্রবলেম কি, দেখা গেল যে এই যে আমরা তো হচ্ছে ওএস এর কি বলে হোস্ট মেশিনের রিসোর্স থেকে ক্যাপাসিটি নিয়েই হচ্ছে হাইপারভাইজারের মাধ্যমে ভিএম গুলি তৈরি করছি। এখন ভিএম এর একটা মেইন যে জিনিসটা কি, যে বলেছিলাম যে এর হচ্ছে একটা হার্ডওয়্যার কার্নেলের উপরে ওএস থাকে, এখানে ওএস আছে, এই যে ওএস দিয়েছে, হ্যাঁ ওএস থাকে। তা ওই একটা ওএস রান করার জন্য সেটা আমি উবুন্টু বলি বা সেন্টোসই বলি, একটা মিনিমাম লেভেল অফ ক্যাপাসিটি, সাপোজ দেখা গেল যে আমার
ওএস সহ আমার অ্যাপ্লিকেশন রান করার জন্য মিনিমাম আমার দেখা গেল যে 2 CPU এবং 4 GB র্যাম সহ এবং স্টোরেজ দেখা গেল মিনিমাম 200 GB সহ আমার ইয়া করা লাগছে, কি বলে, ভিএমটা তৈরি করা লাগছে, কারণ এর কম দিলে আমার ওএসটাই রান হয় না। তাহলে এখানে জিনিসটা দেখা যায় যে কি, যে আমার ফ্রন্ট এন্ডের অ্যাপসে দেখা গেল যে আমার এন্ড ইউজার অনেক হিট করছে। এটার জন্য হচ্ছে বড় রিসোর্স নিয়ে ভিএম তৈরি করা ঠিক আছে, কিন্তু আমার দেখা গেল যে একটা ব্যাক এন্ড এপিআই, একটাই নর্মাল এই ব্যাক এন্ডের এপিআই, জাস্ট এর কাজ হচ্ছে ডাটাবেজের সাথে ইয়ার কানেকশন ম্যানেজ করা, ফ্রন্ট এন্ডে কানেকশন ম্যানেজ করা। এটার জন্য খুব অল্প আমার রিসোর্স লাগে, এত বেশি রিসোর্স লাগে না, যে আমার দেখা গেল যে ওই ওয়েস্টটাই জাস্ট ভার্চুয়াল মেশিনের ওয়েস্টটাই রান করার জন্য হিউজ অ্যামাউন্ট অফ রিসোর্সেস দিয়ে আমার ব্যাক এন্ডের এই যে এই প্রসেসটা এটা চালু রাখার জন্য একটা হিউজ অ্যামাউন্ট অফ রিসোর্স ব্যাক এন্ড এর জন্য কিন্তু আমার এত রিসোর্স দরকার নাই। বাট এই যে এটার ওয়েস্টটা রান রাখার জন্য, হোস্ট ওয়েস্টটা রান রাখার জন্য, ভিএম এর ওয়েস্ট রান রাখার জন্য আমার একটা অ্যামাউন্ট অফ রিসোর্সেস দেওয়া লাগতেছে, বড় একটা অ্যামাউন্ট অফ রিসোর্স দেওয়া লাগতেছে জাস্ট ওয়েস্টটা রান করার জন্য। তাহলে আমাদের কি রিসোর্সের একটা অপচয় হচ্ছে ভার্চুয়াল মেশিন। এটা সেকেন্ড প্রবলেম। একটা হচ্ছে এনভায়রনমেন্ট ম্যাচ, আর একটা হচ্ছে রিসোর্স ইউটিলাইজেশন, প্রপার ইউটিলাইজেশন প্রপারলি হচ্ছে না এখানে, রিসোর্স ইউটিলাইজেশন প্রপারলি হচ্ছে না এখানে। আচ্ছা, এই যে এই পর্যন্ত তো আমরা মোটামুটি বুঝেছি তাই না, যে কি আমাদের ফিজিক্যাল সার্ভারের কি প্রবলেম, ফিজিক্যাল সার্ভার থেকে ভার্চুয়াল মেশিনে আসলাম, ভার্চুয়াল মেশিনেও আমরা কি প্রবলেম ফেস করছি, যে কি বলে এনভায়রনমেন্ট ম্যানেজ করার জন্য আহ, একটা ম্যাট্রিক্স করা লাগছে, এবং এটা ছাড়াও হচ্ছে ওএস মেশিন আপ রাখার জন্য একটা অ্যামাউন্ট অফ রিসোর্স দেওয়া লাগছে। দেখা গেল যে এটা আমাদের রিসোর্সের একটা আনইউটিলাইজড ওয়েতে আমরা রিসোর্সটা ইউজ করছি, জাস্ট ওয়েসটা আপ রাখার জন্য আমাদের অ্যাপ্লিকেশনের ক্যাপাসিটি অনুযায়ী তার চেয়ে বেশি রিসোর্সেস দিয়ে রাখা লাগতেছে। তো এই প্রবলেমগুলির কারণে হচ্ছে আসছে কি, কন্টেনারাইজেশন। আচ্ছা, এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? সবাই বুঝেছি সব না? ওকে, এখন এই ভার্চুয়ালাইজেশনের জিনিসটা ছিল কি, যে আমরা হাইপারভাইজারের মাধ্যমে হোস্ট মেশিনের যে হার্ডওয়্যার রিসোর্সেস গুলি আছে সব একটা সিঙ্গেল ইউনিটের মধ্যে এনে তারপর চাঙ্ক আকারে ভাগ করে করে ভিএম গুলিতে দিতাম, এবং ভিএম এর মধ্যেও একটা ওএস, একটা কার্নেল এবং প্রত্যেকটা হার্ডওয়্যার রিসোর্সেস থাকতো। বাট ইয়ার ক্ষেত্রে এই কি বলে কন্টেনারাইজেশনের ক্ষেত্রে কি জিনিসটা হচ্ছে, যে আমরা একটা হোস্ট মেশিনের হার্ডওয়্যার, তার উপরে হোস্ট মেশিনের ওএস, এটাতে এরপর ভার্চুয়াল মেশিনে যেরকম হাইপারভাইজার ছিল এখানে কিন্তু তা নাই, এখানে আমরা দিচ্ছি কন্টেইনার ইঞ্জিন বা ডকার ইঞ্জিন। আমরা অনেকেই একটু ভুল বুঝে থাকি যে কন্টেনার বলতেই ডকার, কন্টেনার বলতেই কিন্তু ডকার না, ডকার হচ্ছে একটা টাইপের কন্টেইনার। এখানে ডকার খুব বেশি বিখ্যাত হয়ে যাওয়ার কারণে আমরা সব বলি যে ডকারাইজেশন বা ডকার জিনিসটা, কিন্তু অন্য অন্য প্রোভাইডার যেমন রকেটের কন্টেইনার আছে, লিনাক্সের নিজস্ব অ্যালেক্সি কন্টেইনার আছে, অ্যালেক্স ডি কন্টেইনার আছে, কিন্তু আমরা আসলে ওয়ার্ল্ড ওয়াইড চলে হচ্ছে ডকার, এই জন্য আমরা বলি ডকারাইজেশন। যেমন আর কি হোন্ডা, হোন্ডা কিনি আমরা, যে কোনো কোম্পানিরই মোটরসাইকেল কিনি বলি যে আমরা হোন্ডা কিনছি, সেরকম আর কি ডকার ইঞ্জিন। হ্যাঁ, এই ডকার ইঞ্জিনের উপরে হচ্ছে আমরা, আগে ছিল ভিএম, এখন হচ্ছে কন্টেইনার, কন্টেইনার ওয়ান,
কন্টেইনার 2, কন্টেইনার 3। আচ্ছা, এখন ওই ভার্চুয়াল মেশিনের ক্ষেত্রে জিনিসগুলি ছিল কি যে হাইপারভাইজার থেকে ওরা রিসোর্স নিয়ে নিজেরাই কার্নেল তৈরি করতো, নিজেরাই হচ্ছে হার্ডওয়্যার রিসোর্স নিয়ে একদম ফুল প্রুফ একটা ফিজিক্যাল মেশিনের মতোই ভার্চুয়াল মেশিন তৈরি করতো। বাট এখানে জিনিসটা কি, এখানে হচ্ছে কার্নেল একটা মিস হয়ে গেছে। আচ্ছা, এখানে জিনিসটা কি যে কন্টেইনার কিন্তু হাইপারভাইজার থেকে যেরকম হচ্ছে ভিএম গুলি হচ্ছে হার্ডওয়্যার রিসোর্সেস নিজেরা নিজেদের জন্য আলাদা আলাদা ভাবে নিয়ে তার উপরে হচ্ছে কার্নেল, তার উপর ওএস দিয়ে ভিএম তৈরি হতো। এখানে কিন্তু সেরকম না, এখানে প্রত্যেকটা কন্টেইনার এই হোস্ট মেশিনের কার্নেল থেকে রিসোর্স নিচ্ছে, বা সেম কার্নেল, প্রত্যেকটা কন্টেইনারে কিন্তু আলাদা আলাদা কার্নেল না, হোস্ট মেশিনেরই কার্নেল প্রত্যেকটা কন্টেইনারের জন্য। এখানে একটু এটা যেরকম হচ্ছে প্রপারলি ফুললি আইসোলেটেড, একটা ভিএমের সাথে আরেকটা ভিএম ফুললি আইসোলেটেড, কিন্তু এখানে হচ্ছে হোস্ট মেশিনের এই কন্টেইনারে কিন্তু কার্নেল নাই। কন্টেইনার হচ্ছে হোস্ট মেশিনের কার্নেলটা প্রত্যেকটা কন্টেইনার শেয়ার করতেছে, এটাকে আমরা বলি হচ্ছে প্যারা ভার্চুয়ালাইজেশন। ওটা ছিল হার্ডওয়্যার ভার্চুয়ালাইজেশন, এটা হচ্ছে প্যারা ভার্চুয়ালাইজেশন। এটার সুবিধাটা কি, এটা হচ্ছে প্লাগ এন্ড প্লে বা শিপেবল। জিনিসটা কি এখানে হচ্ছে ডকার ফাইল থাকে, ডকার ফাইল থেকে ইমেজ বিল্ড হয়, ইমেজ থেকে কন্টেইনার বিল্ড হয়। এগুলো আমি একটু ডিটেল করবো, এই স্লাইডে দেখাবো। আচ্ছা, জিনিসটা কি, জিনিসটা কি যে আহ, এই যে ভার্চুয়াল মেশিনের ক্ষেত্রে ডেভেলপাররা হচ্ছে কি করতো, তার এই প্রোডাক্টটা রান করার জন্য দেখা গেল যে ওই মেশিনের মধ্যে সব এই যে আমরা আগেও দেখাইছি যে এই যে এই কি বলে ওএস এর মধ্যে এসডিকে রান টাইম কোড দিয়ে এই কোডটা ম্যানুয়ালি বিল্ড করতো। সেটা সেটা কি বল ফিজিক্যাল সার্ভারের ক্ষেত্রেও এবং ভার্চুয়াল মেশিনের ক্ষেত্রে ম্যানুয়ালি বিল্ড করতে হবে। বাট এখানে আমরা কি করতেছি, ডকার ফাইল ইউজ করতেছি। এখন এই ডকার ফাইলে ওই যে ভার্চুয়াল মেশিনে যে স্টেপস গুলি আপনারা আপনাদের প্রথম ক্লাসে আমি হচ্ছে আহ, অনেকেরই মনে থাকবে যে একটা ডটনেট কোরের প্রোগ্রাম, একটা ডটনেট কোরের হ্যালো ওয়ার্ল্ড অ্যাপস আমি প্রথমে হচ্ছে ভার্চুয়াল মেশিনে লিনাক্সের সিস্টেম ডির মাধ্যমে বিল্ড করলাম, ডটনেট সিএলআই দিয়ে হচ্ছে প্রজেক্টটা আপ করলাম, ওইটাকে পাবলিক বিল্ড করে ডিএলএল ফাইল তৈরি করলাম, ওই ডিএলএলটাকে রান করাইলাম হচ্ছে সিস্টেম ডি দিয়ে, এভাবে ম্যানুয়ালি তৈরি করলাম। পরবর্তীতে আমরা কি দেখলাম যে ওই আগের ক্লাসে দেখছিলাম যে ওই সেম প্রজেক্টটাই আমরা একটা ডকার ফাইল লিখলাম, এবং ওই ভার্চুয়াল মেশিনে যে স্টেপস গুলি করতাম, ডটনেট সিএলআই এর যে স্টেপস গুলি করতাম, ওই সেম স্টেপস গুলি এখানে ডকার ফাইল আকারে ওই স্টেপ গুলি, স্টেপ 1 যতগুলি স্টেপ ছিল সবগুলি কিন্তু আমরা স্টেপ 2 মানে ওটা বিল্ড করার জন্য যা যা লাগে আমরা কিন্তু সব ভিএম এ যে জিনিসগুলি বিল্ড অ্যাপস দিয়ে যে স্টেপস গুলি আমরা আহ, একটার পর একটা করতাম, সেই স্টেপস গুলি এখানে করলাম কিভাবে, টকারের আকারে, টকার কমান্ডের বা আকারে, টকার কমান্ড পারসেপশন। তাহলে এখানে জিনিসটা সুবিধাটা কি হলো, যে এই আমার তো একটা কন্টেনারে ফ্রন্ট এন্ড চলতেছে, একটা কন্টেনারে ব্যাক এন্ড চলতেছে, একটাতে ধরেন দেখা গেল যে ডাটাবেস চলতেছে। এই আমি যে ডকার ফাইলটা তৈরি করলাম, ডেভেলপাররা করলো কি যে সে তার মতো করে মানে যেটা প্রয়োজন, মানে দেখা গেল যে ওএস এর একটা ভার্সন,
তারপরে এসডিকে এর একটা ভার্সন, মানে লাইব্রেরি বা এনভায়রনমেন্ট যত রকমের যা যা দরকার সবকিছু সে লিখে নিল কিসে, ডকার ফাইলের মধ্যে। এই ডকার ফাইলটা দিয়ে সে জিনিসটা মানে এই একটা অ্যাপস চলার জন্য, সেটা ফ্রন্ট এন্ড হোক বা ব্যাক এন্ড হোক, যা যা দরকার এভরিথিং সে ডকার ফাইলে স্টেপ বাই স্টেপ সে অ্যাটাচ করলো। এরপরে ডকার ফাইলটাকে সে বিল্ড করলো ডকার ইমেজ আকারে। হ্যাঁ, এটা একটা স্ন্যাপশট। তার মানে কি, ওই স্ন্যাপশটের মধ্যে সে কি বলে রাখছে, ওএস এর ভার্সন, এসডিকে এর ভার্সন, লাইব্রেরির ভার্সন, তার ওই প্রোগ্রামটা বিল্ড করার জন্য এনভায়রনমেন্টাল ভার্সনের যা যা কিছু দরকার এভরিথিং সে ওই ডেভেলপার ওই ডকার ফাইলে অ্যাটাচ করে ওই ফাইলটাকে সে ইমেজ আকারে বিল্ড করলো। ইমেজ আকারে বিল্ড করে সে উঠাই দিল কোথায়, ডকার রেজিস্ট্রিতে। এরপরে ম্যাজিকটা কি হবে, ডকার রেজিস্ট্রি থেকে আমি যে কোনো ভিএমএ, সেটা উবুন্টু হোক, সেন্টোস হোক, ভিএম বলি, বা ইয়াতে বলি, যে কোনো ভিএম, মানে সেটা উবুন্টু, সেন্টোস, ফেডোরা যেটাই হোক, যার মধ্যে ডকার ইঞ্জিন আছে, সে জাস্ট ডকার রেজিস্ট্রি থেকে ওই ইমেজটাকে পুল করবে। পুল করে কি করবে, কন্টেইনার রান করবে। কন্টেইনার রান কি করলে হবে, জাস্ট ওই একটাই শর্ত, কিছু না, এত কিছুই ম্যানেজ করা লাগবে না, শুধু ওই ভিএম এর মধ্যে ডকার ইঞ্জিন থাকতে হবে, আর কিচ্ছু লাগবে না। ওই কন্টেনারটা কিভাবে রান করবে, ওই ডকার ইঞ্জিন দিয়ে কন্টেনার রান করবে। আর কন্টেনারের মধ্যে কিভাবে কেন প্রোগ্রামটা রান করবে, কন্টেনার তো জাস্ট ওই প্রসেসটা চালাচ্ছে। কেন প্রসেসটা চালাচ্ছে, কিভাবে চালাচ্ছে, এই ডকার ফাইলের মধ্যে তো আমি সব এনভায়রনমেন্ট দিয়ে ফিক্সড করে ডকার রেজিস্ট্রিতে ইমেজ আকারে বিল্ড করে ওটাতে আমি ডকার রেজিস্ট্রিতে পাঠিয়ে দিছি। এরপর আমি যা মানে যে ডিস্ট্রিবিউশন মনে চায়, রেড হ্যাট হোক, ওপেন সুশি হোক, বা ফিডোরা হোক, বা সেন্টোস হোক, বা যে কোনো কিছু হোক, আমার জাস্ট ডকার ইঞ্জিন থাকলে ডকার কন্টেইনার রান করে, এই আমার এটা দরকার। তো এরপর আমি ডকার রেজিস্ট্রি থেকে এই ইমেজটা পুল করে এনে ওই ইমেজ থেকে ডকার কন্টেইনার রান করব। কন্টেইনারের ভিতরে তো হচ্ছে ওই সব এনভায়রনমেন্ট দিয়ে আমি ইমেজ তো বিল্ড করেই রাখছি, কন্টেইনারটা সেই তো সেই অনুযায়ী চলবেই। তার মানে আমার এভরিথিং, এই যে ভিএম এর যে এই প্রবলেমগুলি, যে এই এনভায়রনমেন্ট ম্যাচ করা, এনভায়রনমেন্ট ম্যাট্রিক্স তৈরি করা, এই জিনিসগুলো চলে গেল, প্রবলেমটা সলভ হয়ে গেল। আর সেকেন্ড প্রবলেম কি, যে এই কন্টেনারের হচ্ছে আহ, আমার হোস্ট মেশিনের মধ্যে ভিএম চালানোর জন্য, ভিএম এর ওএস চালানোর জন্য একটা হিউজ অ্যামাউন্ট অফ রিসোর্স দেওয়া লাগতো। আর এই কন্টেনারের হচ্ছে সাইজ কত, বেজ ইমেজের সাইজ হচ্ছে কয়েক মেগাবাইট, 25 মেগা, 30 মেগা, 50 মেগা, 100 মেগার বেশি না। তাহলে জিনিসটা দাঁড়ালো কি, এই যে এই ভিএম এর মধ্যে আমি হচ্ছে টোটাল রিসোর্স শুধু জাস্ট হোস্ট মেশিনের মধ্যে শুধু হচ্ছে ওএস চালানোর জন্য, একটা সেন্ট্রাল একটা ওএস চালানোর জন্য আমি একটা রিসোর্স রাখলাম। বাকি সব হচ্ছে আমার যে প্রজেক্টের জন্য বা যে অ্যাপস এর জন্য যতটুকু রিসোর্স লাগে ততটুকু রিসোর্স দিয়ে, খুব অল্প, দেখা গেল যে আমি 0.5 ভিসিপিউ পর্যন্ত আমি নিতে পারি, এবং 200 মেগা র্যাম। আমার ব্যাক এন্ডের জন্য এটা দরকার, আমি ব্যাক এন্ডে এটা করলাম। আবার ফ্রন্ট এন্ডে হচ্ছে হিউজ অ্যামাউন্ট অফ রিসোর্স আসতেছে, দেখা গেল এখানে 2 ভিসিপিউ নিলাম, 2 জিবি বা 4 জিবি র্যাম নিলাম, মানে আমার ওয়েস্টেজ অ্যামাউন্ট অফ রিসোর্সের কম লাগতেছে। জিনিসটা অনেকটা সুবিধা হলো না, আমি প্রবলেমগুলি সর্ট আউট করে ফেলতে পারলাম। এবার আমি একটু ডিপে হয়তো বা স্লাইডে যাব। এই পর্যন্ত কি আমরা সবাই সব বুঝছি, সার্ভার থেকে ভার্চুয়াল মেশিন, ভার্চুয়াল মেশিন থেকে কেন ডকার আসলো, ডকার থেকে ডকার ফাইল, এগুলি আমি ফার্স্ট ক্লাসে কিছুটা দেখাইছি। একটা প্রোগ্রামকে কিভাবে, প্রোগ্রাম থেকে ডকার ফাইল, ফাইল থেকে ইমেজ বিল্ড করা যায়, ইমেজ থেকে কন্টেনার। আজকে হয়তো বা সময় হবে না, কারণ আজকে আর আধা ঘন্টার মধ্যে ছেড়ে দিব। আজকে হয়তো বা প্র্যাকটিক্যাল ওভাবে হয়তো বা দেখাবো না, এর পরের ক্লাস থেকে আমরা
ফুল ঈদের পর থেকে ফুল সুইং এ ক্লাস শুরু করবো। আজকে হচ্ছে কিছু স্লাইড আর দু একটা দেখে আমাদের ক্যারিয়ার অপরচুনিটি ডেভেলপসের কি আর 10 মিনিট বলে আজকে ছেড়ে দেবো। এই পর্যন্ত কি আর কোনো কোশ্চেন আছে? সবাই সব বুঝছে? একটু যদি রেসপন্স করেন কেউ, কয়েকজন। ফাইজুল আচ্ছা, ভাই, ভাই হ্যাঁ, বুঝছি আলহামদুলিল্লাহ। হ্যালো। ভাই আমার একটা কোশ্চেন হচ্ছে, আমাদের ওই এনভায়রনমেন্ট সেটআপ যেটা মানে আমাদের কি কি লাগবে, কয়টা বিএম লাগবে, এগুলো একটু ক্লারিফাই করে দিলে ভালো হয় আর কি। ও আচ্ছা, আপনাদের কি পার্সোনাল ইয়ার জন্য? প্র্যাকটিসের জন্য, প্র্যাকটিসের হ্যাঁ, জন্য, বুঝছি, হ্যাঁ। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আপনারা হচ্ছে উবুন্টু, আমি যেভাবে ফলো করছি, আপনাদের হচ্ছে আহ, আহ, ওই হোস্ট মেশিনের মধ্যে ওরাকল ভার্চুয়াল বক্স ইনস্টল করবেন। ওরাকল ভার্চুয়াল বক্স ইনস্টল করে উবুন্টু 24 এ হচ্ছে খুবই সার্ভার ভার্সনটা জাস্ট ইন্টারনেটে সার্চ দিলেই পাবেন। 24.2 মনে হয় এলটিএস যেটা আর কি। হ্যাঁ, এলটিএস 24.2 বা 24.4 এলটিএস হ্যাঁ, ভার্সন, যেটা সার্ভার ভার্সনটা নিবেন, ইয়া ভার্সনটা হুম, নিবেন না। এই, ডেস্কটপ আছে ওই একটা। কি বলে, হ্যাঁ, ডেস্কটপটা নিবেন না, ওটা রিসোর্স অনেক বেশি যায়। ওই ইয়া আচ্ছা, করে হচ্ছে আপনারা হচ্ছে দুটো ভিএম বানায় প্র্যাকটিস শুরু করেন। আমি হচ্ছে প্রথম ক্লাসে ল্যাবটা কিভাবে বানাইছি ওটার উপরও ক্লাস নিব। আজকে যেহেতু সময় নেই, আমি এটা না না, ঠিক আজকে আছে, ঠিক যে আছে, ঠিক জিনিসে আছে। আসি সেই জিনিসে স্ট্রিক্ট থাকি। আমি হচ্ছে এইগুলো কোন জায়গা থেকে নিবেন এবং কিভাবে ভিএম গুলি এখানে নেটওয়ার্কিং এর ব্যাপার স্যাপার আছে, হুম, টুলস, মানে এইগুলি সব দেখাই দিব। আপনারা জাস্ট ইনিশিয়ালি শুরু করার জন্য একটা ভিএম বা দুটো ভিএম নিয়ে নিতে পারেন। ওগুলি নেটওয়ার্কিং বা কিভাবে সেটিংস গুলি করবেন এগুলি সব আমি হচ্ছে যে এখানে নেটওয়ার্কের সেটিং এর ব্যাপার ট্যাপার আছে, এগুলো আমি ক্লাসে দেখাই দিব। ক্লিয়ার ঠিক ভাইয়া? আছে, ঠিক আছে। ওকে, ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা। আর এই যে আজকে জিনিসগুলো দেখালাম, এখানে কি কারো কোনো সেইং, মানে সবাইকে আমি সব বুঝাতে পেরেছি সাকসেসফুলি? ওকে। আচ্ছা, এই এখন জাস্ট একটু কিছু স্লাইডে আগাই, মানে জিনিসগুলো যা আসলে কভার করেই ফেলছি। ওয়াটার কন্টেইনার্স, এই যে কন্টেইনার্স কি কারণে ইয়া হয়, যে এই জিনিসগুলো আসলে দেখাইছি। এই যে হার্ডওয়্যার, সিপিইউ, র্যাম, স্টোরেজ দিয়ে আমরা অপারেটিং, মানে ওএস দিয়ে তারপর অ্যাপ্লিকেশন চালাচ্ছি। এটা হচ্ছে ভিএম এর ক্ষেত্রে। এইগুলো হচ্ছে যে হাইপারভাইজার কি, ভিএমআর থাকে, জেন থাকে, হাইপার ভি থাকে। এটাও বলেছি ভিএম এর মধ্যে একটা দুটো অ্যাপ্লিকেশন চলে। ভিএম এর প্রবলেমগুলি কি সেটাও আমরা ডিসকাস করছি। তারপরে হচ্ছে ভিএম থেকে কিভাবে হচ্ছে হার্ডওয়্যার ভার্চুয়ালাইজেশন থেকে কিভাবে হচ্ছে অপারেটিং, কি বলে, কন্টেইনার আসছে বা কন্টেইনারাইজেশন হয়েছে। এই ওএস এর উপরে ডকার ইঞ্জিন দিলাম, ডকার ইঞ্জিনের উপরে হচ্ছে কন্টেইনার থাকে। এই কন্টেইনারে আমরা হচ্ছে এনভায়রনমেন্ট সহ প্লাগ এন্ড প্লে বা শিপেবল আমাদের প্রোডাক্টটা কন্টেনার ইমেজ বা ডকার ফাইলের মধ্যেই এনভায়রনমেন্ট সহ ইমেজ বিল্ড করছি। ইমেজটাকে রেজিস্ট্রিতে তুলে দিচ্ছি, রেজিস্ট্রি থেকে ইমেজটা নিয়ে এসে কন্টেনার আকারে চালাচ্ছি। এবং এটা হচ্ছে পুরোটাই এনভায়রনমেন্ট ফ্রি। জাস্ট আমার ভিএম এর মধ্যে বা হোস্ট মেশিনের মধ্যে ডকার সিস্টেমটা রান অবস্থা থাকলেই হলো। এরপরে হচ্ছে কন্টেইনার তার মতো করে ইমেজ থেকে রান হয়ে সব ব্যবস্থা করে নেবে। এনভায়রনমেন্টটা হচ্ছে ডকার ফাইলের মধ্যেই ইন্টিগ্রেটেড। আমরা জিনিসটা প্লাগ এন্ড প্লে এবং শিপেবল। এই আগে যেরকম হচ্ছে ভিএম এর মধ্যে এনভায়রনমেন্ট ম্যাচ করার জন্য যত রকমের ঝামেলা হতো, সবকিছু চলে আসে। এই জিনিসগুলি দেখানো হয়েছে। এই যে জাভা, স্প্রিং বুট, রেড হ্যাট এর চলতেছে, পাইথন, ফ্লাশ, সুশিতে চলতেছে, মাইএসকিউএল, উবুন্টুতে চলতেছে। যেখানে খুশি যেভাবে খুশি যা দরকার সবকিছু আমরা করতে পারতেছি হোস্ট মেশিনের বা কি বলে ভিএম এর ওএসটার সাথে কোনো ডিপেন্ডেন্সি নাই। জাস্ট একটাই শর্ত, কন্টেইনার রান টাইম বা কন্টেইনার ডেমন বা ডকার ডেমন রানিং অবস্থায় থাকতে হবে, তাহলেই হবে। হ্যাঁ, যেমন এই যে আমার এই ভিএমটার মধ্যে আমি যদি দেখাই স্ট্যাটাস ডকার, স্ট্যাটাস বানানো হচ্ছে। এটা এই ডকারটা এখানে অ্যাক্টিভ অবস্থায় আছে, রানিং। আচ্ছা, এরপরে মনোলিথিক অ্যাপস,
তারপর হচ্ছে মাইক্রো সার্ভিসের আর্কিটেকচার কিভাবে তৈরি হলো, মাইক্রো সার্ভিসের আর্কিটেকচারটা টিম ওয়াইজ কি সুবিধা, এটাও আমরা ডিসকাস করছি। যে দেখা গেল যে আহ, 3-4টা প্রোডাক্ট একটা মনোরেপোতে না রেখে আমরা আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা রেপোতে রাখলাম, 3-4টা টিম 3-4টা প্রোডাক্টে আলাদা আলাদা ভাবে কাজ করছে এবং কারোর সাথে কারো ডিপেন্ডেন্সি নেই। প্রত্যেকটা টিম তার তার মতো করে তার তার রিপোজিটরিতে পাইপলাইন তৈরি করে কন্টেনারাইজেশন করে ডিপ্লয় করছে এবং একজনের ডেপ্লয়মেন্টের কারণে আরেকজনের কোনো ইস্যুজ হচ্ছে সেরকম কোনো জিনিস হচ্ছে না। বাট মনোলিথিক অ্যাপসে সবারটা একটাই রিপোজিটরির মধ্যে থাকে। একটা টিম ধর দেখা গেল যে ফাইনাল ডেমো দিচ্ছে, সেই দিন দেখা গেল যে অন্য একটা টিম মেজর রিলিজ দিয়ে পুরা যেহেতু মনোরেপো প্রত্যেকটার সাথে প্রত্যেকটা একই জায়গায় আছে, পুরা জিনিসটা একটা টিম আরেকটা টিমের 12টা বাজিয়ে দিল, কারণ হচ্ছে সব একই জায়গায় আছে। তো এই জিনিসগুলি মাইক্রো সার্ভিসে থাকছে না। আবার আরেকটা জিনিস আমি বলেছিলাম যে রিসোর্স ইউটিলাইজেশন। দেখা যায় যে আমার এক একটা অ্যাপ্লিকেশন তো এক এক রকমের রিসোর্স খায়। এখন দেখা গেল যে আমি হচ্ছে মাইক্রো সার্ভিস বেস আর্কিটেকচারে করে যেটা আমার যতটুকু দরকার ঠিক ততটুকু রিসোর্স ওইটাকে আমরা দিয়ে আমি আমার অ্যাপ্লিকেশনগুলি চালু করলাম। বাট দেখা গেল যে মনোলিথিক অ্যাপসের জন্য আমার হচ্ছে ফ্রন্ট এন্ডের যে মডিউলটা সেটা অনেক বেশি রিসোর্সেস খাচ্ছে। বাট আমার পেমেন্ট অপশনটা দেখা গেল যে ক্লায়েন্টরা হচ্ছে ফ্রন্ট এন্ডে ঢুকতেছে, ফ্রন্ট এন্ডের অ্যাপসটা হিউজ পরিমাণ রিসোর্স লাগে। বাট আমার ব্যাক এন্ডের দেখা গেল যে পেমেন্ট অপশনটা বা ওয়্যার হাউস অপশনটা বা অ্যাডমিন, প্রত্যেকটা ই কমার্সেরও তো একটা অ্যাডমিন সাইট আছে, অ্যাডমিন সাইটে তো জাস্ট অ্যাডমিনের অফিসিয়াল লোকজন ছাড়া আর কেউ ঢুকে না, ওটার ধরেন রিসোর্স খুবই কম লাগে। তো আমি মাইক্রো সার্ভিস বেস আর্কিটেকচারে কি দেখা যায় যে প্রত্যেকটা আলাদা আলাদা অ্যাপ্লিকেশনের জন্য আলাদা আলাদা রিসোর্স যতটুকু লাগে ততটুকুই অ্যালোকেট করতে পারছি। বাট মনোলি থেকে দেখা যায় কি যে সব কটা কিন্তু মানে মডিউল, যে ফ্রন্ট এন্ড মডিউল, পেমেন্ট মডিউল, ডেলিভারি মডিউল, তারপর কার্ট মডিউল, সব কিন্তু একটাই কোড বেসে। আমি কিন্তু আমার ফ্রন্ট এন্ডে হিউজ পরিমাণ রিসোর্স লাগতেছে, দেখা গেল যে সেন্ট্রালি আমার পুরা ভিএম এর কি বলে রিসোর্স বাড়াই দিতে হবে ওই একটা ফ্রন্ট এন্ডের জন্য। বাট যেহেতু আলাদা করা যাচ্ছে না, সবই একই রেপোতে, আমার যখন রিসোর্স দরকার হয় সবাই একসাথে পেয়ে যাচ্ছে, কারণ আমি তো আলাদাভাবে ফ্রন্ট এন্ডে দিতে পারতেছি না, আমার একটাই রেপোর মধ্যে সবকিছু। তা আমার রিসোর্সের আনইউটিলাইজেশন বা প্রপার ইউটিলাইজেশন হয় না মনোলিথিক অ্যাপসের ক্ষেত্রে। বাট মাইক্রো সার্ভিসে প্রত্যেকে আলাদা 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 ভাবে রিসোর্স দিচ্ছি এবং সুন্দরভাবে আমি আমার রিসোর্সটাকে ইউটিলাইজেশন করতে পারতেছি। এই জিনিসগুলি দেখানো হয়। যেমন এই যে কাস্টমার কন্টেনারের ইয়া বেশি, বাট অন্য অন্য যে প্রোডাক্টগুলি ওগুলি দেখা যায় যে অ্যামাউন্টটা কম। সেইগুলি জিনিসগুলি হচ্ছে যে ক্রিয়েট কাস্টমার এই কন্টেনার কম লাগে, ব্রাউজ প্রোডাক্ট কম লাগে, বাট এই ব্রাউজ প্রোডাক্টটা বেশি লাগে কারণ এন্ড ইউজার এই কন্টেনারে বেশি হিট করে। বাট অন্য অন্য ইয়াগুলি কম লাগে, আর যেটা যত বেশি লাগে আমরা সেটা তত বেশি রেপ্লিকা তৈরি করব, তত বেশি রিসোর্সেস দিব, যেটা কম লাগে সেটা কম দিব। বাট ইয়ার ক্ষেত্রে এই মনোলিথিক অ্যাপসের ক্ষেত্রে সব কটাকে একসাথে দিয়ে, কারণ ওটা আলাদা করা যায় না, এটা একটা প্রবলেম। তারপর আমরা এই জিনিসগুলো বলছি যে ডকার ফাইল থেকে আমরা ডকার বিল্ড করব, ডকার ইঞ্জিন থাকবে, তারপর হচ্ছে রেজিস্ট্রিতে তুলে দিব, ওই ইমেজটা হচ্ছে সার্ভারে রান করব। তারপর ডকার কন্টেনার লাইফ সাইকেল কি, এই যে এটাও আমরা বলছি যে রেজিস্ট্রিতে তুলে দেওয়ার পরে তো হচ্ছে ইমেজটা ওখানে থাকবে, নতুন একটা সার্ভারে আমরা ডকার পুল করব, ডকার পুল করে কন্টেনারটা রান করব এবং ওই কন্টেনারটা প্রসেসটা যতক্ষণ চলবে ততক্ষণ কন্টেনারটা রানিং অবস্থায় থাকবে। প্রসেস বন্ধ হয়ে গেলে কন্টেনারটা স্টপ হয়ে যায়। কিন্তু ভিএম এর ক্ষেত্রে যেরকম হচ্ছে মেইন ইয়া কি যে ওএসটা রান করানো, বাট কন্টেনারের ক্ষেত্রে মেইন শর্ত কি প্রসেস রান করানো, এখানে ওএস কোনো ব্যাপারই না, আমাদের মেইন জিনিস হচ্ছে প্রসেসটা। আচ্ছা, আর আমি আর এরপরে আর আগাচ্ছি না, এরপর ডিপে গেলে আসলে ডিপে যাওয়া যাবে। আমরা আজকে আজকে যেহেতু আমাদের টাইম খুব শর্ট ডিউরেশন, আমরা হচ্ছে এরপরে ঈদের পর থেকে আমরা হচ্ছে ফুল সুইং এ হচ্ছে প্রথমে ল্যাব প্রিপারেশন, লিনাক্স এনসিবল দেখানোর পরে আবার ডকরে আসবো। এই যে এই ক্লাসগুলি করলাম এই প্রত্যেকটা আমার এখানে হচ্ছে আমার এই সাজু ভাই হয়তো বা আমার বা এইটা আপনার নিজেরও বা এটা পাবলিক রেপো ফাইজুল খান 56, এইটা দিয়ে আপনার সার্চ করলে এই যে এখানে হচ্ছে অনেকগুলি ডেমো পাবেন। আহ, আহ, কিভাবে হচ্ছে ডকার, আমি জাস্ট একটু ইয়া করি, এইগুলো প্রত্যেকটা ক্লাসে আমরা ইয়া করাবো যে কিভাবে হচ্ছে ডকার ইনস্টল করবেন,
ডকার অফিসিয়াল রিপোজিটরি থেকে। তারপর হচ্ছে ডেমো প্ল্যান, এখানে দেখা গেল যে 4টা ডেমো আছে কিভাবে ডকার ইমেজ বিল্ড করবেন। এই যে এখানে সব হচ্ছে এই যে ক্লাস ডেমোর মধ্যে ডকার ফাইলে যদি যান, এই রিপোজিটরির মধ্যেই এই যে ক্লাস ডেমোর মধ্যে ডকার ফাইল যদি ডেমোতে যান, এখানে হচ্ছে একটা ডকার ফাইল, একটা অ্যাপ্লিকেশন সব দেওয়া আছে, এবং কিভাবে বিল্ড করবেন, রান করবেন, প্রত্যেকটা কমান্ড দেওয়া আছে। আপনারা যদি একটা ভিএম, ওই যে একজন ভাইয়া কোশ্চেন করুন আমরা কিভাবে কি ইউজ করবো, আমি বললাম যে একটা ভিএম, উবুন্টু ভিএম আপনারা ইয়ে করেন, এই অনুযায়ী হচ্ছে ডকারটা ইনস্টল করেন। ডকার ইনস্টল করলে এই এক দুটা জাস্ট হচ্ছে ডকার, সব বাকিগুলো করা লাগবে না, শুধু হচ্ছে ডকার ফাইল ডেমোটা, এই ডেমোটা করেন খালি। একটা ডকার ফাইল বিল্ড করেন, বিল্ড করে হচ্ছে ইয়া করেন, ওই বিল্ড করার পরে ওই ডকারটাকে রান করেন, তাহলেই হবে। এইটুকু করলেই হবে আর কি। এরপরে হচ্ছে আবার আমরা এগুলো আমি ভাই ক্লাসে গিটের যদিও লিংক একটু দেখাবো শেয়ার করলে বা ভালো হয় ভাই। জি। হ্যাঁ, রিপোর্টটা হচ্ছে হলো মানে গিটের লিংকটা হোয়াটসঅ্যাপে দেন। শেয়ার করে দিলে ভালো হতো। আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, এই আহ, এইখানে আচ্ছা আমি সাজু ভাইয়ের কাছে এটা দিয়ে দিব। সাজু ভাই হোয়াটসঅ্যাপে গ্রুপে আপনাদের দিয়ে দিবে। ফাইজুল খান 56, এটা পাবলিক রেপো, আপনারা যা ইয়া করে মানে গিট ক্লোন করে নামিয়েও নিতে পারবেন, বা এখান থেকেও আপনার দেখে ইয়া করতে পারবেন। আমি ইয়াটা শেয়ার করে দেবো। এখানে 4-5টা ডেমো আছে, সব করে অনেকগুলি, বেশ কিছু ডিপ, ওগুলিতে কঠিন, বাট আমি যে ডকার ফাইলটা তো আজকে আলোচনা করছি, আর আগের দিনও আমি ডকার ফাইলের জিনিসপাতিগুলি দেখেছি, এটা আসলে এখন পারা উচিত দেখে দেখে। এই প্রথম ডেমোটা, ডেমো 1টা আপনারা, ডেমো 2তে যাওয়া দরকার নাই, ডেমো 1টা আপনারা প্রথম হচ্ছে ডকার ইনস্টল, প্রথম হচ্ছে ভার্চুয়াল বক্স ইনস্টল করবেন। ভার্চুয়াল বক্সে উবুন্টু 24 দিবেন, তারপর হচ্ছে এর মধ্যে ডকারটা দিবেন। ডকার দেওয়ার পরে ডেমো 1টা করবেন। এটুকু করলেই হবে, জাস্ট স্টেপ বাই স্টেপ আমার ইয়েটা ফলো করবেন, তাহলেই হবে। আচ্ছা, আজকে টেকনিক্যাল ডিসকাশন এখানেই শেষ। এরপরে আছে আর 10 মিনিট আমরা একটু ডিসকাশন করব ডেভঅপস এর কিভাবে বাংলাদেশে ক্যারিয়ার অপরচুনিটি কি, বা সামনে কি, বা আপনাদের থেকে কিছু কি বলে কোশ্চেন নিলাম, বা কিছু একটা কিউএনএ শেষও নিয়ে করলাম। আমরা হচ্ছে 11টা 20-এর মধ্যে আর 10 মিনিটের মধ্যে ছেড়ে দিব। এই পর্যন্ত কি টেকনিক্যাল সেকশনে কারো কোনো কোশ্চেন আছে বা ইয়া আছে? সব কি আমি বুঝাতে পেরেছি এভরিথিং? আপনার না বলে আমি বুঝতে পারবো না যে কোনো প্রবলেম হচ্ছে কি না। আসলে আমি কি বুঝাতে পারছি? প্রবলেম হলে কেউ বলতে পারেন, এটা শিখার সময় আসার লজ্জার কিছু নাই, কেউ লজ্জা করবেন না কিন্তু। আসলে নিজে একটু রিভিশন দিয়ে তারপর হচ্ছে হলো বুঝতে হবে, তো হচ্ছে হলো পরে যদি ফ্রি হয় তাহলে হচ্ছে হলো হয়তো কোশ্চেন করা যাবে তখন। মানে এখন আমি যেগুলি বলছি এখানে কি ধরতে কারো কোনো সমস্যা হচ্ছে ভাইয়া আপনাদের? ফাইজুল ভাই, হ্যাঁ, হ্যালো। আমার একটা হ্যাঁ ফাইজুল ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। আমার একটা ছোট্ট কোয়েশন, এটা হচ্ছে একটা সিলি কোয়েশন। জি জি ভাই, সামি ভাই বলেন। হ্যাঁ, যেটা হইছে আমরা তো আসলে যেটা বুঝলাম যে ডকার বা কন্টেইনার কি করতেছে, আমার ওএস এর কার্নেলটাকে শেয়ার করতেছে, তাই না? হ্যাঁ, প্যারা এক্স্যাক্টলি। ভার্চুয়ালাইজেশন যেটা, ঠিক আছে, মানে এখানে তো হ্যাঁ হার্ডওয়্যারে রিলেটেড, মানে হার্ডওয়্যার লেভেলে সে কোনো আসলে শেয়ারিং না, যেটা হচ্ছে আমরা ভার্চুয়ালাইজেশনে পাইছিলাম যে ভিএম গুলা হার্ডওয়্যার এক্স্যাক্টলি ভাই, শেয়ার করতেছে। ওটা ছিল ঠিক আছে হার্ডওয়্যার তো, ভার্চুয়ালাইজেশন, এটা হচ্ছে প্যারা ভার্চুয়ালাইজেশন। হ্যাঁ প্যারা ভার্চুয়ালাইজেশন। এখন আমার কোয়েশনটা যেটা হচ্ছে, ধরেন আমার লিনাক্সের কার্নেল আর উইন্ডোজের কার্নেল নিয়ে তো এটা একটা প্যারা আমরা সব সময় ভোগ করি, তাই না? যে উইন্ডোজের কার্নেল তো হচ্ছে গিয়ে আপনার লক, না ব্ল্যাক না ভাই, বক্স, এই এগুলো যে সেম। এখানে একটা হিসাব আছে, আমি দেখাই ভাই। আমার এখানে উইন্ডোজেরও ইয়ে আছে, উইন্ডোজে কিন্তু আপনার এই ডকার, একটা মিনিট। আমার আমার কোয়েশনটা এখানে মনে হয় আপনি দুই, ধরতে পারছেন, যে আমি হ্যাঁ যদি একটা আমি বলি লিনাক্সের এখানে কার্নেল। ভাই, বলতেছি যে হ্যাঁ। উইন্ডোজে কিন্তু হুম। চলবে না। মানে চলবে কি জিনিসটা, আপনার উইন্ডোজের মধ্যে ডাব্লিউএসএল ইয়ে করা লাগবে, উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স ইনস্টল করা লাগবে, বা উবুন্টু শেল, উইন্ডোজের উবুন্টু বুঝছি। শেল আছে। এটা আমরা মাইক্রোসফট স্টোর থেকে নিয়ে নিতে হবে, তারপরে ডকার ডেস্কটপ ইনস্টল করতে হবে, না হলে কিন্তু ডকার ডেস্কটপ বুঝতে ইনস্টল পারছি, হবে না। বাট আমাদের ওই যে আমার ডাব্লিউএসএন যদি আমার ওই যে সার্ভিসে গিয়ে ওই যে উইন্ডোজ কি যেন গিয়ে যেন ওইটা উইন্ডোজ কি। সাবসিস্টেম ফর লিনাক্স, হ্যাঁ সামি ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু একটা লিনাক্স মেশিনই ও ভার্চুয়াল মেশিনও তৈরি করে নিচ্ছে। উইন্ডোজ কোনোভাবেই ডকারের সাথে যায় না। উইন্ডোজ বা ম্যাক ওএসে আমরা ডকার ইঞ্জিন চালাচ্ছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি উইন্ডোজ একটা
লিনাক্স ভার্চুয়াল মেশিন তৈরি করে নিচ্ছে, ওইটার উপরে একটা র্যাপারের মতো তৈরি করতেছে। হ্যাঁ, এই জন্য আমরা হচ্ছে আমাদের বুঝতে পারছি। ইয়াতে ডকার ডেস্কটপ চালাচ্ছি ঠিকই, বাট ওইটার কিন্তু উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স ও ভিতরে ভিতরে তৈরি করে নিচ্ছে, তার উপরে হচ্ছে কন্টেনার চালাচ্ছে। আর আমাদের ডেভঅপস এর জন্য আমি বলবো যে 100% ইয়া যে এই কন্টেনার, তারপর ডকার ফাইল, এই ডিপে যখন ঢুকবো ওই জিনিসগুলি সবই হচ্ছে লিনাক্স বেস। লিনাক্স, মানে এই উইন্ডোজে করলে উইন্ডোজের ভিএমটা হচ্ছে পুরোপুরি দেখা যায় না। আপনি যে হোস্টেড বাইন্ড মাউন্ট করবেন, ভলিউম মাউন্ট করবেন, তারপর হচ্ছে হ্যাঁ। এই, কি বলে, নেটওয়ার্কটা দেখবেন, এই জিনিসগুলি না হুম। পুরোপুরি বোঝা যায় না, কনসেপ্টগুলি ক্লিয়ার হওয়া যায় না। এটার জন্য মাস্ট বি সাজেস্টেবল যে আপনি উবুন্টু ইউজ করবেন, মানে অন্তত মানে শিখার এই হোস্ট সময়টুকু। মেশিন, হোস্ট উইন্ডোজ মেশিনটা। উবুন্টুর হোস্ট মেশিন, মানে উইন্ডোজের হোস্ট মেশিন বুঝতে থাক, পারছি, ওটার উপর ভার্চুয়াল বক্স দিয়ে আমার মতো ইয়া করে দুটাই রাখেন আপনি, হোস্ট ডকার বুঝতে পারছি। ডেস্কটপও রাখেন, আবার উবুন্টু করেন, দুটা উবুন্টু মেশিন দিয়ে, ছোট ছোট উবুন্টু মেশিন দিয়ে। আর মিনিমাম তো একটা ল্যাপটপ আসলে 16 জিবি র্যাম হলে একটু ভালো হয় আর কি। এটা আমি বুঝতেছি একটু হাই এন্ডে চলে যায়, বাট টেস্ট করার জন্য, চেক করার জন্য, এবং দেখা গেল যে 3-4টা ইয়া দিয়ে রান করার জন্য ডকার ডেস্কটপ অনেক রিসোর্স খায়, ডকার ডেস্কটপও রান করা লাগে। তারপর দেখা গেল যে 3-4টা ভিএম, দেখা গেল সিকিউরিটির জন্য কালি লিনাক্স এই টাইপের 2-3টা ভিএম লাগে, 3-4টা ভিএম দেখা যায় লেগেই বুঝতে যায়, পারছি। উবুন্টু লাগে। 16 জিবি, 32 জিবি সাজেস্টেবল, বাট 32 জিবি না হলে অন্তত 16 জিবি, 16 জিবির কম হলে আসলে একটু ঝামেলা হয়ে যায়, আসলে একটু কস্টলি হয়ে যায়, বাট বুঝতে এটা পারছি। একটু আসলে ডেভঅপসের এই ইয়াটা আর কি, একটু খেতে হয় আর কি, প্যারাটা। বুঝতে পারছি ভাই। তাইলে আর মানে কারো কোনো উবুন্টু হচ্ছে কি প্রেফারেবল, তাই না? হোস্ট উবুন্টু মেশিনটা প্রেফারেবল, উবুন্টু। ঠিক আছে উবুন্টু ভাই, প্রেফারেবল। ঠিক, ঠিক ভাই আছে ভাই, আমার থ্যাংক একটা ইউ। কোশ্চেন ছিল আর কি। হ্যালো হ্যাঁ জি ভাইয়া। ভাইয়া, আমি বলতে চাচ্ছিলাম এই ডকার যে জিনিসটা, ওটা কি প্রোডাকশন লেভেলে আসলে কি রিয়েল টাইমে কাজ করা যাবে নাকি? আর আহ, কি প্রোডাকশন, আমরা আর আমরা মানে বড় বড় ডকারের পরে তো অর্গানাইজেশন, আপনার নেটফ্লিক্স, উবার, কুবারনেটিস সব আসছে। কিছু চলছে আসলে এখন মাইক্রো সার্ভিস বেস আর্কিটেকচার, সারা ওয়ার্ল্ড এখন চলছে মাইক্রো সার্ভিস বেস আর্কিটেকচারে ভাইয়া, একটা এভরিথিং। কুবারনেটিস একটা অপশন আসছে, এটা থেকে এটা হ্যাঁ, মানে ডিফারেন্স। কুবানেটস কি করে, কন্টেনারের যে জিনিসগুলি, কন্টেনার অর্কেস্ট্রেশন ইঞ্জিন, মানে ডকার তো আসলে কন্টেনার বানাচ্ছে, এই কন্টেনারটাকে অটোমেটিক্যালি অর্কেস্ট্রেট করতেছে কুবানেটস। কুবানেটস তো কুবানেটস হচ্ছে জাস্ট অর্কেস্ট্রেটর, আর কিছু না। বাট কুবানেটস এর জন্য কিন্তু আমার সিআরআই, মানে ডকারের কন্টেনার ইঞ্জিন সিআরআই লাগে, কন্টেনার রান টাইম ইন্টারফেস লাগে। মানে ডকার বলতে তো আর খালি জিনিসটা আসলে আমরা ভুল বুঝি যে ডকার ডকার জিনিসটা, কিন্তু ডকার না, জিনিসটা হচ্ছে কন্টেনারাইজেশন। এই কন্টেনারাইজেশনে যেটা বললাম, আমি আগে বলছি যে এলএক্সি, এলএক্সডি, সিআরআই, কন্টেনার সি, এরকম অনেক ভেন্ডরের জিনিস ইয়া আছে। একটা সময় হচ্ছে কুবানেটস এর সাথে ডকারের ইয়া ছিল, বাট এখন হচ্ছে সিআরআই হিসাবে, কন্টেনার রান টাইম ইন্টারফেস হিসাবে ডকার ইউজ করা যেত। বাট এখন হচ্ছে, আমি কুবানেটস ক্লাসে এগুলো দেখাবো, কুবানেটসে আমরা হচ্ছে এই যে কন্টেইনার সি ইউজ করি, কন্টেইনার সি ইউজ করি, বা সিআরআই হিসাবে। এইটাও কিন্তু আরেক রকমের কন্টেইনার ইঞ্জিন, মেইন হচ্ছে কন্টেইনার ইঞ্জিন, বাট ডকার না কিন্তু। ওই কন্টেইনার ইঞ্জিন দিয়ে কুবানেটস এর ইনস্টল করার সময়, বা ম্যানেজ কুবানেটস যেটাই নেন, আমাদের একটা কন্টেইনার ইঞ্জিন থাকে, ওই কন্টেইনার ইঞ্জিনের উপরে কিন্তু কন্টেইনার গুলি রান করতেছে। আর কুবানেটস কি করতেছে, ওই কন্টেইনার গুলিকে ম্যানেজ করতেছে বা অর্কেস্ট্রেট করতেছে। সারা পৃথিবী কিন্তু এখন চলতেছে এই কুবারনেটস আর কন্টেনারে। মানে আপনাদের মানে প্রোডাকশন চলবে কি, মানে প্রোডাকশন সাজেস্টেবলই হচ্ছে এইটা। না হলে তো ওই যে আমি যেটা বললাম যে ওই এগুলি তো হচ্ছে অটো স্কেলেবল, আপনার রেপ্লিকা গুলি থাকবে। কুবারনেটস তো হচ্ছে অটো, এই কারণেই হচ্ছে কুবারনেটস লাগে। যখন ও হচ্ছে স্কেল করা দরকার, রেপ্লিকা কাউন্ট বাড়ায় দেয়, যখন ডাউন স্ট্রিম করা দরকার ডাউন সাইজ করে দেয়। তারপর হচ্ছে যখন ইনকামিং রিকোয়েস্ট বেশি হচ্ছে, বাড়ায় দিচ্ছে। কিন্তু সবকিছু কুবারনেটস ইন্টেলিজেন্টলি করতে পারে। ওখানে হচ্ছে ম্যাট্রিক মনিটর, ম্যাট্রিক দেওয়া থাকে, এইচপিএ বলি আমরা, হরিজন্টাল পট অটো স্কেলার। ওখানে হচ্ছে সিপিইউ বা র্যামের হিসাবে আমরা ম্যাট্রিক কাউন্ট থ্রেশহোল্ড দিয়ে দিই, থ্রেশহোল্ড ক্রস করলে ও নতুন নতুন রেপ্লিকা তৈরি করে দেয়। এইভাবে আর কি জিনিসগুলি। আর কারো কোনো কোশ্চেন ভাইয়া? যে কোনো কোশ্চেন আপনাদের, যে কোনো কনফিউশন, বা শুধু যে ক্লাসের উপর তা না, ডেভঅপস এর উপর যে কোনো কোশ্চেন আমরা ইয়ে করতে পারি।
মানে আমি চেষ্টা করবো আর কি হেল্প করার। কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা ফাইজুল ভাই, আবার জি জি সামি ভাই। আরেকটা, জি এই জি ভাই, কোশ্চেন করেন ভাই। না মনোলিথিক যেটা বুঝলাম যে এটা হচ্ছে আপনার অল ইন ওয়ান, মানে একটা ভিএম বা একটা কন্টেন, মানে সবকিছু একসাথেই থাকে তাই না? আমার ডিবি, ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, ঠিক আছে? অল ইন অল ইন ওয়ান বলতে আমি যেটা বলি ভাই, এটা হচ্ছে মনো রেপো। একটা মনো রেপোর মধ্যে আমি আমার ওই যে ই কমার্সের হিসাবে একটা দিলাম যে ওই আমার পেমেন্ট একটা মডিউল, তারপর হচ্ছে পেমেন্ট একটা ফোল্ডারের মধ্যে একটা পেমেন্টের অ্যাপ্লিকেশন গুলি, হ্যাঁ 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 একটাই কোড হ্যাঁ, স্ট্যাক, একটাই রেপো বুঝতে মডিউল পারছি। ফোল্ডার করে করে আমি সবগুলো ইয়ে করছি একটার মধ্যে, একটা রেপোর মধ্যেই আছে। এদের লাইব্রেরি এনভায়রনমেন্ট সবগুলো সেন্ট্রাল জায়গা থেকে আসছে। বাট ইয়াতে কি, মাইক্রো সার্ভিসে কি, ওই প্রত্যেকটা মডিউল আলাদা আলাদা রেপো, এবং সবচেয়ে মজার কথা কি, প্রত্যেকটা স্ট্যাকও আলাদা হতে পারে। একটা আমার জাভার প্রোগ্রাম, একটা পাইথন, একটা পিএইচপি হতে পারে, আলাদা আলাদা টিম আলাদা আলাদা কাজ করতেছে, কারোর সাথে কারো কোনো ইয়া নেই। প্রত্যেকের সাথে জিআরপিসি বা রেস্ট এপিআই দিয়ে ওপেন কানেক্টেড থাকতে পারে। আহ, বুঝতে আহ, পারছি। এরকম আর কি জিনিসটা। এগুলো হ্যাঁ আমি তার সব মানে এবং স্ট্রাকচার এবং দেখাবো। এবং জি জি, প্রত্যেকটা মাইক্রো সার্ভিস আলাদা আলাদা কন্টেইনারে রান করতেছে, যেহেতু তার এক্স্যাক্টলি জি সামি ভাই, মানে রান টাইম এক্স্যাক্টলি এনভায়রনমেন্টটা যেহেতু ডিফারেন্ট হইতে পারে, তার মানে আলাদা আলাদা কন্টেইনারে রান করতেছে। আর এক্স্যাক্টলি এটাই মেইন থিং। মনোলিথিকে মনোলিথিকে আমার রেপোটাও সেম, মানে একই, যেমন আমার পেমেন্ট মেথড বা মেথড বা সবকিছুই আমার একই রেপোর মধ্যে আছে এবং একই মেশিনের মধ্যে রান করতেছে, তাই তো? একই মেশিনে রান করতেছে, হয়তো বা কন্টেইনার মডিউলগুলি আলাদা আলাদা মডিউল, আলাদা আলাদা ডকার ফাইল দিয়ে আমি রান করাচ্ছি। বাট ওই যে যেটা বললাম, হ্যাঁ প্রবলেমটা কি, যে একটা রিসোর্স বাড়ানোর জন্য আমার পুরা ভিএম এর রিসোর্স বাড়ানো লাগতেছে, আমার কিন্তু আলাদা আলাদা ভাবে বাড়ানো যায় না। ওই বাড়ানোর যে কাহিনী, ওগুলো সব এক জায়গায় বুঝতে সিঙ্গেল পারছি, রেপোতে। বুঝতে পারছি, বুঝতে পারছি, বুঝতে পারছি ভাই, এবার বুঝতে পারছি। থ্যাংক থ্যাংক ইউ ইউ ভাই। সামি ভাই কোশ্চেন করার জন্য। আর কারো কোনো কনফিউশন নাই? হ্যাঁ, আমার একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে জি কোর্স জি গুলা কি sure. আপনার প্রজেক্ট ওরিয়েন্টেড হবে? লাইক অবশ্যই প্রজেক্ট ওরিয়েন্টেড হবে ভাইয়া। এই যে আমি আপনাদের এই যে নিজে একটা হাতে করা করা দেখাবো, প্রত্যেকটা মডিউলের শেষে একটা করে এক্সাম থাকবে। ওটা আপনারা নিজের এনভায়রনমেন্টে করে প্রিন্ট স্ক্রিন সহ জি। ওটা আবার আমাকে রিপ্লাই ব্যাক করবেন আর কি, প্রত্যেকটা মডিউল শেষে। পুরোটাই প্রজেক্ট বেস, মানে ডেভঅপস তো আসলে প্রজেক্ট বেস ছাড়া হওয়ার উপায় নেই। আমার কিন্তু প্রত্যেকটা ক্লাসের জন্য এই যে আপনাদের দেখানোর জন্য আলাদা আলাদা ওই ল্যাবগুলিও কিন্তু ফুল এই যে তৈরি করতেছি। প্রত্যেকটা ল্যাব জি। কিন্তু মানে ডামি প্রজেক্ট দিয়ে মোটামুটি ভালোই পরিশ্রম করা লাগে, ওগুলো যদি করে আবার আপনাকে দেখাচ্ছি, ওগুলি সাকসেসফুলি রান করানো লাগে। আপনারাও আবার আচ্ছা। ওইটার মতো করে আপনারাও নিজেরা নিজেরা রান করাবেন, ওইটা আবার ওইটা প্রিন্ট স্ক্রিন সহ ওইটা আবার আমাকে মডিউল শেষে, জি, বুঝতে প্রত্যেকটা পেরেছি। তো ডকারের মডিউল আমাদের শেষে ডকার। এনভায়রনমেন্টটা কি রেডি করব আমরা, হচ্ছে আমাদের লোকালি করব নাকি আমরা কোনো একটা ক্লাউড প্ল্যাটফর্মে করব এরকম? আপনারা কি ইনিশিয়ালি হেল্প করবেন কি? ইনিশিয়ালি হচ্ছে ডকারের লিনাক্স, তারপর অ্যানসিবল, তারপর হচ্ছে ডকার, এগুলি জি। তারপর কুবারনেটসেরও কিছু প্রিলিমিনারি পোর্শন হচ্ছে আমরা মিনি কিউব দিয়ে দেখায় ভিএম এর মধ্যে করে ফেলতে পারবো। এরপরে আমাদের কিছু জিনিস আছে যেরকম হচ্ছে ইসিআর ইসিএস, ওগুলি তো আসলে ক্লাউডে লাগবে। এটা আসলে পরবর্তীতে এনটেক থেকে বলে দিবে কিভাবে কি করবে। আমার আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আমি হচ্ছে আপনাদের ডেমোটা দেখা যাব। এরপরে হচ্ছে কিভাবে ইয়া করবে ওটা এনটেক থেকে আপনাদের বলে দিবে আসলে কিভাবে, মানে আপনাদের এনটেকের কোনো কমন অ্যাকাউন্ট থাকবে না, আপনার নিজেদের অ্যাকাউন্টে করবেন, এটা আসলে পরবর্তীতে আমরা ডিসকাস করে এটা ইয়া করে ওনারা দেবো। বাট হেল্প করবেন, তাই তো? হ্যাঁ, ওনারা হেল্প করবে, এটা পরবর্তীতে জানা যাবে। বাট আপনাদের দেখার কোনো অসুবিধা হবে না, আমি আমার অ্যাকাউন্ট থেকে এভরিথিং, প্রত্যেকটা জিনিস ওই যে যেভাবে আজকে গিটহাব ডেমো তো দেখাবো প্র্যাকটিক্যালি, এবং গিটহাবে হচ্ছে প্রিন্ট স্ক্রিন থাকবে এবং স্টেপস গুলিও থাকবে, আপনারা যেন বাসায়ও নিজেদের ল্যাবে করতে পারেন, সেভাবে প্রত্যেকটা স্টেপস করা থাকবে। সেটা জি শেষে জি, যাবে, বুঝতে পেরেছি। কোর্সের মাঝামাঝিরও পরে, সেটা হচ্ছে ইসিআর ইসিএস যখন আসবে। বাট আমি আরেকটা জিনিস বলে আমার কিছু প্রিরিকুইজিট বলে দিচ্ছি ভাইয়া। ওই জি ল্যাপটপ তো আমরা সবারই আছে, ল্যাপটপের মধ্যেও যে একটু বললাম যে 16 জিবি হলে ভালো হয়, 32 জিবি হলে সবচেয়ে ভালো হয়। ভার্চুয়াল বক্স, তারপর হচ্ছে উবুন্টু ভিএম, ডকার ডেস্কটপ, ডাব্লিউএসএল, তারপর হচ্ছে গিটহাবের অ্যাকাউন্ট লাগবে। এটা তো আসলে সবাই আমরা সবার কি গিটহাবের অ্যাকাউন্ট আর টকার হাবের অ্যাকাউন্ট আছে? এগুলো কিন্তু ফ্রি, এগুলো আমাদের অবশ্যই লাগবে।
সবার আছে না আমাদের জি জি, গিটহাবের অ্যাকাউন্ট? এগুলো আছে। আছে হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ। এগুলো থাকা উচিত আশা করি, কারণ ডেভঅপস এর হ্যাঁ, কোর্স এইগুলি করতে মানে গেলে তো এইগুলি এগুলো আসলে নেসেসারি। ডেভঅপস এর প্রি রিকুইজিট। এটা আসলে ডেভঅপস এর কোর্স করতে আসার আগে সবার এগুলো আগে আসলে ইয়ে করে। আলহামদুলিল্লাহ আমি মনে হচ্ছে সবারই আছে, মানে এই জিনিসগুলি লাগবে আর কি। আর কারো যদি না থাকে এগুলি করে ফেলতে হবে, এগুলো টোটালি ফ্রি। হ্যাঁ, তারপরে হচ্ছে গিটহাবে হচ্ছে প্রত্যেকটা অ্যাকাউন্টের ফ্রি অ্যাকাউন্টের এখানে হচ্ছে 1800 মিনিট, 1800 মিনিট ফ্রি থাকে। আমরা গিটহাব ওই 1800 ফ্রি মিনিট নিয়ে পার মান্থে ইজিলি আমাদের টেস্টিং প্রজেক্ট গুলি সিআইসিডি পাইপলাইন দিয়ে রান করতে পারবো। আচ্ছা, এটা তো হচ্ছে গিটহাব অ্যাকশন গেল ফ্রিতে। এরপর হচ্ছে অ্যাজুর ডেভঅপসে 3000 মিনিট ফ্রি থাকে। আমি আমার অ্যাকাউন্ট দিয়ে দেখা দিব, তাহলে হচ্ছে ওই অ্যাজুর ডেভঅপস এর জন্য একটা ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড লাগে, বা এডাব্লিউএস এর জন্য ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড লাগে। এটা তো আপনারা হচ্ছে করে নিলে প্রথম ইয়ারে জি কিন্তু রিসোর্সেস গুলি সব ফ্রি থাকে। $1 মনে হয় কাটে জাস্ট হচ্ছে ইয়ে করার সময়, এডাব্লিউএস আর অ্যাজুরের অ্যাকাউন্ট করার সময়। এটার পরে হচ্ছে ওরা জিসিপি বলেন, গুগল বলেন, এডাব্লিউএস বলেন, অ্যাজুর বলেন, ওরা হচ্ছে রিসোর্স গুলি হচ্ছে এক ইয়ার প্রত্যেকটা ভিএম এর 730 মিনিট ফ্রি দেয়। অ্যাজুর ডেভঅপস 3000 মিনিট ফ্রি দেয় পাইপলাইন চালানোর জন্য। তো এইগুলি আপনারা আস্তে আস্তে মানে এগুলো হচ্ছে কোর্সের মাঝামাঝি বা শেষে শেষ থার্ডে, মানে প্রজেক্টটাকে কোর্সটাকে যদি আমরা 3টা ভাগে ভাগ করি তাহলে হচ্ছে ফাইনাল থার্ডে যে এটা লাগবে। বুঝতে জি, পারছেন বুঝতে ভাই? পারছি। থ্যাংক ইউ সো মাচ। আশা করি ক্লাসটা ইন্টারেক্টিভ হবে। হ্যাঁ, আমি ট্রাই করবো। আমি আসলে এটাকে ক্লাস বলছি না, এটা আসলে এক্সপিরিয়েন্স শেয়ারিং। আমি আমার নলেজ বা যে যে কাজগুলি করছি সেই এক্সপিরিয়েন্স শেয়ার করবো, আপনাদের কাছ থেকেও এক্সপিরিয়েন্স গুলি নিবো আর কি, বা যেন মিউচুয়ালি সবার সাথে সবার উপকার হয়। এটা আসলে কোনো এটাই টিচিং বা দরকার, হ্যাঁ। মেন্টরশিপ লার্নিং এরকম না, এর আমি ক্ষেত্রে, এক্সপিরিয়েন্স শেয়ার করছি। জি, লার্নিং এর ক্ষেত্রে সেটাই কাজে দিবে জি আমাদেরকে। জি জি। এটা কোনো কোনো ভয়ের এনভায়রনমেন্টেরও কিছু না, বা ইয়ারও কিছু না, মানে এরকম মানে কোচিং সেন্টারে ক্লাস বা এরকম কিছু না। আমি যে কাজগুলি সফটওয়্যার ফার্মগুলিতে বা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের, ইউরোপিয়ান বা নর্ডিক কান্ট্রি ক্লায়েন্টগুলির সাথে কাজ করে করে যে এক্সপিরিয়েন্স গেদার করেছি, ওই এক্সপিরিয়েন্স গুলি দেখা গেলো যে বাংলাদেশে এখনো গুড বা ওয়েল প্র্যাকটিস গুলি ক্ষেত্রে পিছায় আছে, অনেক ক্ষেত্রেই কিছু কিছু পিছায় আছে। এই জিনিসগুলি যদি আমরা একটু প্র্যাকটিস করি তাহলে হচ্ছে আমরা আমাদের যে ক্রাইটেরিয়া গুলি বা ল্যাকিংস গুলি ফিল আপ করে আমরা কিন্তু এখন হচ্ছে মোটামুটি শুধু যে বাংলাদেশে তা না, আমরা কিন্তু হাইব্রিড জব যদি করতে চাই বা ইয়ার ক্ষেত্রে কি বলে রিমোট জব গুলি করতে চাই, রিমোট জবে কিন্তু বাংলাদেশে আপনারা জানেন লিঙ্কডইনে প্রচুর অপশন আছে এবং একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি পে করে। এবং আমাদের হচ্ছে ডেভঅপস এর, শুধু ডেভঅপস না, মানে সফটওয়্যার ফিল্ডেই হচ্ছে যারা হ্যাঁ কাজ সেটা, করতে চায় হ্যাঁ। জি ভালো জি, সেটা অপরচুনিটি। দেখি, প্রায়ই দেখি যে ডেভঅপস এর বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে সবগুলোরই মানে পেমেন্টটাও অনেক হাই কম্পারেটিভলি এক্স্যাক্টলি। অন্যান্য আদার্স ফিল্ড থেকে। মানে আপনারা ইয়ে করবেন ভাই, মানে ধরেন নেট মানে এন্টারপ্রাইজ গুলিতে বা আইএসপি বা ব্যাংক গুলিতে ধরেন যে পেমেন্ট গ্রেড সেটার তুলনায় কয়েক টাইম হাই। আপনারা যদি জাস্ট শর্ত একটাই যে একটু পরিশ্রম করতে হবে, পড়াশোনা করতে হবে। মানে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আসলে, মানে আউটসোর্স ইন্ডাস্ট্রিতে আসলেই আপনার টেকনোলজি এত দ্রুত গতিতে চেঞ্জ হচ্ছে, আপনাকে সব চেঞ্জ সময় হচ্ছে, টাচে থাকতে হবে। রাইট। পড়াশোনা, হ্যাঁ, প্রচুর পড়াশোনা করতে হবে। এবং আহ, আপনি তো হচ্ছে অ্যাডপ্ট করতে যখন হবে, হচ্ছে সেটাই হলো মেইন। এক্স্যাক্টলি আপনি যখন রিমোট জব করবেন, আপনি কিন্তু অ্যাজ এ কনসালটেন্ট আপনি কিন্তু হচ্ছে আমরা যে জুনিয়র ইয়া এমপ্লয়ি গুলিকেও নিয়ে একদম ভার্সিটি থেকে ফ্রেশ ছেলে নিয়েও আমরা কিন্তু 1 বছর ফুল কোনো ক্লায়েন্টের কাছে দেই না, কিন্তু তাদের 1 বছর ফুল ওয়েতে ট্রেনিং করাই, আমাদের ইনসোর্স সেফালোর ইনসোর্স যে প্রজেক্ট গুলো আছে প্রজেক্ট গুলিতে কাজ করে ফুল রেডি করাই। মানে শুধু যে টেকনিক্যাল জিনিস না, ট্রেনিং কোর্সের মধ্যে হচ্ছে মেল কিভাবে লিখবে, ইংলিশে কিভাবে কথা বলবে, হাঁটা চলা ফেরা, এভরিথিং করায়। এক অমনিভেশনটা বছর পর টোটাল তাদের কিন্তু সবকিছু। জাস্ট 1 বছরের এক্সপিরিয়েন্স একটা ছেলেকে কনসালটেন্ট হিসেবে আমরা সেল করি ক্লায়েন্টদের কাছে। বুঝতে পারছেন? পার জি জি, আওয়ার বুঝতে তাদের পারছি। ধরেন পার আওয়ার 6000 8 হাজার টাকায় সেল করি পার আওয়ার। চিন্তা করেন 1 বছর, 1 বছর তারা ইউটিলাইজ থাকে না। মানে আমরা ইউনিভার্সিটি গুলি থেকে দেখা গেল যে একদম যারা হচ্ছে
ইয়াগুলি করে, মানে সেফল একটু হাই এন্ডে নেয়, অন্যান্য কোম্পানি ব্রেন স্টেশন 23 ওরা আরো অনেক ম্যাসিভ আকারে নেয়। র ফ্রেশ যারা হচ্ছে হ্যাকাথন গুলি করে, তারপর আইএসপিএস যে ইন্টার যে রিজিওনাল যে আহ, প্রতিযোগিতাগুলি হয়, এরকম ছেলে দেখা গেল যে ফাইনাল সেমিস্টারের আগে বা রেজাল্টও দেয়নি, এরকম ক্ষেত্রে আমরা ক্যাম্পাস ইন্টারভিউ নিয়ে 3-4টা রাউন্ডের করে ধরেন প্রত্যেক ব্যাচ থেকে আমরা এরকম ধরেন 7জন 8জন করে নেই। আর ব্রেন স্টেশন আরেকটু বেশি নেয়, কারণ ওদের কাজের ভলিউম বেশি, ওরাও নেয়। এরকম ধরেন আমরা যারা এখানে ফ্রেশার আছি তারা ইয়া করতে পারি, আবার যারা ধর অন্য সাইডে জবের এক্সপিরিয়েন্স অনেক দিনের হয়ে গেছে, ওনারা হচ্ছে নিজেরা নিজেরা একটু প্র্যাকটিস করে প্রজেক্ট গুলি আমি দিব, এই প্রজেক্ট গুলি করে আরেকটু ইয়া করে দেখা গেল যে প্রত্যেকটা আমাদের নিজেদের অর্গানাইজেশনও কিন্তু আমরা যারা সিস অপসের কাজ করি বা আইটি অপসের কাজ করি, ওখানে আমরা আমাদের পেট প্রজেক্ট গুলি বা একটু কম ইম্পর্টেন্ট প্রজেক্ট গুলিকে নিজেরা নিজেরা ডকারাইজ করব, কুবারনেটস ক্লাস্টারে 2-3টা প্রজেক্ট চালাবো, ওগুলি হচ্ছে সিভিতে দেখাই দিব। এবং নিজের প্রজেক্ট মানে অফিসের প্রজেক্ট দেখাবো, নিজের প্রজেক্টও খুব সুন্দর করে মিডিয়ামের ডকুমেন্ট লিখবো। তারপর হচ্ছে গিটের লিঙ্ক দিয়ে প্রজেক্ট করছি, এই প্রজেক্টের সাথে আরো 2-3জন কলিগের নাম দিয়ে সুন্দর করে প্রজেক্ট পেপার তৈরি করে লিঙ্কডইনে ইয়ে করবো। আপনারা আমার লিঙ্কডইনে দেখতে পারেন এইভাবে আমি শুধু যে অফিসের প্রজেক্ট করি তা না, মিডিয়ামের ইয়া লিখি, নিজেরা নিজেদের পেট প্রজেক্ট গুলিও সুন্দর করে ইয়া করে আপনারা হচ্ছে মিডিয়ামে আর্টিকেল লিখবেন। তারপর হচ্ছে ধরেন শুধু যে মিডিয়াম তা না, এরকম কি বলে কমিউনিটি বেসড ইয়া আছে, ডেভঅপস টাইম আছে, তারপর এরকম 4-5টা ইয়া আছে, প্রত্যেকটায় আমরা দিতে পারি। নিজেদের প্রজেক্ট গুলি তৈরি করে সুন্দর করে রান করলাম, দেখা গেল যে ফ্রিতে একটা ডোমেনও কিনা যায়, ডোমেনের কস্ট কিন্তু খুব কম, $1। ওই ডোমেন দিয়ে নিজেদের প্রজেক্ট রান করে কিছুদিন চালালাম, তারপর ওটার মিডিয়ামে ডকুমেন্ট করে প্রজেক্ট করে লিঙ্কডইনে শো করলাম। এইভাবে করলে হয় কি যে যখন আস্তে আস্তে আপনি এঙ্গেজমেন্ট বাড়াতে থাকবেন লিঙ্কডইনে, তখন জব প্রোফাইলাররা কিন্তু এজেন্টরা সার্চ করতে থাকে এরকম জব হান্টের জন্য, এই যে বাইরের দেশে হাইব্রিড জবের জন্য বা রিমোট জবের জন্য কোম্পানিগুলিতে হচ্ছে কি বলে রিমোট রিসোর্স হান্টের কোম্পানি আছে, এরা হচ্ছে প্রোফাইল সার্চ করতে থাকে, বিভিন্ন লেভেলের প্রোফাইল সার্চ করতে থাকে। দেখা গেল যে আমরা যারা একটু আনমেরিড দিনের বেলা কাজ করলাম, রাতের বেলা রাতের শিফটেও এরকম আমার অনেক অফার আসে, আমি আসলে নিতে পারি না, কারণ একটা তো ফ্যামিলি লাইফও আছে। যারা দেখা গেল যে আনমেরিড একটু পরিশ্রম করে দিনের বেলা দিনের কাজ করলেন, রাতের বেলা ইউএসএ বা অস্ট্রেলিয়ান কোম্পানি বা ইয়ার কোম্পানিগুলিতে নাইট শিফটে 9টা থেকে রাত 2টা পর্যন্ত কাজ করলেন, এরকম কাজও কিন্তু অনেকেই করে, 2-3টা কোম্পানির কাজ করতেছে একসাথে, এরকমও আছে। বাট তার জন্য হচ্ছে সেই লেভেলের স্কিল ডেভেলপ করতে হবে, কারণ ডেভঅপস হওয়া মানে হচ্ছে কোম্পানির প্রোডাকশন আপনার হাতে থাকবে, আপনার পড়াশোনা করতে হবে। যেভাবে বললাম স্টেপ বাই স্টেপ নিজেদের কোম্পানিতে 2-একটা প্রজেক্ট করতে হবে, নিজের পেট প্রজেক্ট করতে হবে, এগুলো আস্তে আস্তে করে তারপর গিটের প্রজেক্টে লিঙ্কডইন এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। তারপরে হচ্ছে ধীরে ধীরে রিমোট জবে করে প্রথম ধাপে হয়তো বা দেশি সফটওয়্যার ফার্ম গুলিতে কাজ করলাম কিছুদিন, তারপরে যে সেফালো বা হচ্ছে সেলিস, তারপর হচ্ছে অপটিমাইজলি, অন্ডারম্যান থমসন, বাংলাদেশে প্রায় 7 থেকে 8টা এনওসিস, একদম টিয়ার 1 ক্যাটাগরি সফটওয়্যার ফার্মগুলি, হিউজ অ্যামাউন্ট অফ অপটিমাইজলি, এটা কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ, মানে আমি আসলে কয়েকটা সেক্টরে কাজ করে আসছি, তো টেলিকম সেক্টরে, জি আইসিডব্লিউ সেক্টরে কাজ করে আসছি, ব্যাংকিং টেকনিক সবকটাই স্যালারি স্ট্রাকচার সম্পর্কে আমাদের আইডিয়া আছে। বাট সফটওয়্যার মানে আউটসোর্সিং এ বাইরের মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো কিন্তু মানে পুরো মানে আনইমাজিনেবল স্যালারি প্রোভাইড করে আসলে। মানে আমরা যদি যেহেতু পার আওয়ার বেসে এরা টাকা পায়, এমপ্লয়ীদেরও এরা এবং এইসব কোম্পানির প্রত্যেকটারই এনভায়রনমেন্ট খুব ভালো, ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, এবং কোনো টক্সিসিটি নাই ইয়াগুলিতে, এইটুকু আমি বলতে পারি। কোনো রাজনীতি নাই, তারপর ইয়া নাই, বড় মানে এনভায়রনমেন্ট গুলো আসলে খুব বড় তো না। হাইয়েস্ট গেলে ব্রেন স্টেশন মানে সবচেয়ে বেশি এমপ্লয়ি, 1000-এর উপরে, এনওসিস এর 700-800, আমাদের সেফলোতে 300, 500, 400 থেকে 500-এর মধ্যে। বাট মানে ওরকম ধরুন বড় কোম্পানিগুলিতে জিপি বা বড় বড় ব্যাংকগুলিতে বা ইয়েগুলিতে আসলে একটা ওরা এখন দেখা ভাইয়া গেল যে যেটা ক্যাম্পাসের করতেছে একটা আউটসোর্স, রাজনীতি থাকে।
একটা জি জি টক্সিসিটি বুঝতে থাকে, পারছি। ওই জিনিসগুলি নাই সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে। আমি আমি হ্যাপি আর কি, আমি টেলিকম থেকে ইয়াতে এসে টেলকো আমি গুলা হ্যাপি সফটওয়্যার এখন ইন্ডাস্ট্রিতে যেটা এসে। মনে হচ্ছে টেলকো গুলা আপনার আউটসোর্স করে দিচ্ছে বিভিন্ন থার্ড পার্টি কোম্পানিকে আউটসোর্স হ্যাঁ করে হ্যাঁ দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, টেলকোর কাজগুলো আউটসোর্স করে দেন, বাট টেলকোর আউটসোর্সের ইয়া কিন্তু মানে পেমেন্ট কিন্তু খুব খারাপ আসলে। মানে সফটওয়্যার ইন্ডাস্ট্রি আউটসোর্স আর টেলকোর আউটসোর্স কিন্তু আলাদা। মানে টেলকো আউটসোর্স যে আলাদা, হ্যাঁ। সাবকন গুলিকে দিচ্ছে, দেখা যায় উইপ্রো বা ইয়া এরা কিন্তু এমপ্লয়ীদের যে এই পরিমাণ আসলে, আমি বলবো আসলে ঠকাচ্ছে আসলে। যে পরিমাণ পরিশ্রম করাচ্ছে, এই কি বলে ইয়া থাকে, অন কল ডিউটি থাকে, রাতের বেলা ভার্সন আপডেট থাকে, ইয়া থাকে হিউজ। মানে আমাদের টেলিকমের কলিগরা কিন্তু অনেক পরিশ্রম করে, মানে আনইমাজিবল নেট। হ্যাঁ, আমার তারপর পরিচিত আইএসপির আছে, দুই জায়গায় আছে, আপনার হচ্ছে জিপিতেও আছে প্লাস হচ্ছে আপনার বাংলিংকেও আছে, সো এটা জিপি জানি বাঙালি এখন কিন্তু তাও একটা একটা ইয়া আছে ভাই, অপারেটর। রাইট। কিন্তু এই ভেন্ডর গুলিতে আসলে তারপর হ্যাঁ হ্যাঁ, না আইএসপি গুলিতে, ওখানে আমি ওই কাউকে ছোট ভেন্ডরের করতেছি না, বাট থ্রুতেই এদের, ওখানে কাজ করে, হ্যাঁ মানে এদের পেমেন্ট ভেন্ডরের থ্রুতেই স্ট্রাকচারটাও ওখানে কাজ ভালো না। করে। এটাই মানে রাইট। আমি মানে সবাই যে চলে আসে, মানে চলে আসবে তা না, মানে সব ইন্ডাস্ট্রিতেই সব মানে প্রয়োজন আছে সবকিছুর। বাট জিনিসটা কি যে ফুটপ্রিন্টটা আস্তে আস্তে বাংলাদেশের আসপেক্টে জব ওপেনিং কিন্তু, আপনি টেলকোতে জিপিতে কয়টা জব হয় আসলে আসে। সফটওয়্যার ইন্ডাস্ট্রি কিন্তু ফুটপ্রিন্টটা আস্তে আস্তে বড় হচ্ছে, জবের ওপেনিংটাও বেশি। এবং সফটওয়্যার ইন্ডাস্ট্রি, আপনি টেলকোর জবে কিন্তু দেশের বাইরে যাওয়ার অপরচুনিটি খুব বেশি না। ব্যাংকে বা আইএসপি তে কাজ করে আরো অপরচুনিটি কম, কিন্তু আপনি বাংলাদেশের সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করে গ্র্যাবে, তারপর ওলা, তারপর হচ্ছে উবার, তারপরে অপরচুনিটিটা অনেক বেশি, হ্যাঁ জাপানে একটা অনেক কোম্পানি আছে, সুযোগ থাকে। নাম হচ্ছে আপনার নামটা ভুলে গেলাম। তারপর হচ্ছে এই কি বলে, এয়ার এশিয়া, এই থাইল্যান্ডের, এই মালয়েশিয়া, এরকম প্রচুর বাংলাদেশি আছে, অনেক সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে, বুঝছেন, বেশ ভালো ভিভাসফট ক্যারিয়ার। নামে একটা কোম্পানি আছে, ওরা মনে হ্যাঁ হয় বেশ ভালো কাজ করে। ভিভাসফটের নামটা আমি ভুলে গেছি। ভিভাসফট হচ্ছে ইউএস এর বেশি কাজ করে। ভিভাসফটটা আমার মুখ থেকে ইয়ে, ভিভাসফট বেশ ভালো কোম্পানি। ভিভাসফট আছে, ফিল্ড নেশন আছে, হ্যাঁ, আর হ্যাঁ একটা জাপান বেস বিজেআইটি সম্ভবত, এরা খুব ভালোই কাজ হ্যাঁ করতেছে এই হ্যাঁ, সেক্টর গুলাতে। বিজেআইটি নামটা আমি ভুলে গেছি। এইরকম মানে 8-10টা, যেটা বললাম আর কি, 10টার মতো কোম্পানি আছে, এরা ভালো ভালো। এর ভালো। মধ্যে টপ হচ্ছে অপটিমাইজলি, ইউএস এর কোম্পানি, এর পেমেন্টের সাইড থেকে আর কি এরা খুব টপে আছে একদম। তারপরে গুগল গ্লাস দেয়, একটা অগমেটিক্স একটা আছে, এরাও ইউএস এর, এরাও। তবে অপটিমাইজিতে আবার একটু লাইফ একটু টাফ, ওদের রাতের শিফটে কাজ হয় বেশি ইউএস এর টাইমিং এ। বাট অপরচুনিটি আছে, মানে ফুটপ্রিন্ট ভালো। ঠিক আছে, এই রাইট। হতো মোটামুটি ক্যারিয়ার, বেশ মানে এন্টারটেইনিং। আর সবচেয়ে বড় কথা কি ভাইয়া, যে আপনি তো ডেভঅপস বলতে শুধু যে ডেভঅপস তা না, আপনার রোল ডেভঅপস এর ভিতরে ইন্টার রিলেটেড চেঞ্জ হতে থাকে। কখনো আপনি এমএল অপস এর কাজ করবেন, কখনো এআই অপস এর কাজ করবেন, কখনো আইওটি অপস এর কাজ করবেন। না আপনার মানে এটা এসআরই হচ্ছে আসলে এসআরই এটা তো সেম তাই না, এসআরই বা না প্ল্যাটফর্ম এসআরই ইঞ্জিনিয়ারিং। মানে কিছুটা, আমি ওটা ডিটেল পরে আলোচনা করব। মানে আচ্ছা আচ্ছা। ডেভঅপস থেকে একটা পার্ট আছে, এসআরই আছে, এসআর ক্লাউড অপস আছে। এগুলি কিছুটা কিছুটা আলাদা আলাদা। এখন এটা হচ্ছে কোম্পানি টু কোম্পানি ভেরি করে, কিভাবে অপারেশন গুলি চালায় এসআরই, এগুলো সব ডিটেল হয়তো বা আমি পরে একদিন ক্লাসে ছবি এঁকে এঁকে বুঝিয়ে দিব। আচ্ছা আর আচ্ছা। এখানে হচ্ছে আবার কোম্পানি ওয়াইজ ডেভঅপস এর রোল, আমি যেভাবে বললাম না, ডেভঅপস এর রোল কিছুটা চেঞ্জ হয়, কখনো এমএল অপস, কখনো এআইটি অপস, বা কখনো আইওটি অপস, বা কখনো ফিনঅপস। এগুলি হয় কি কোম্পানির ক্ষেত্রে, এইগুলো সেফালো বা ভিভা সফটওয়্যার মতো কোম্পানি, যারা হচ্ছে অগমেটিক্স কি অগমেন্টেড এমপ্লয়ি সেল করে, মানে এমপ্লয়ি হিসেবে সেল করে। দেখা গেল 6 মাস 1 বছর একটা এমপ্লয়ি একটা প্রজেক্টে আছে, আবার এই প্রজেক্টটা শেষ হয়ে গেলে অন্য আরেকটা প্রজেক্টে গেল। দেখা গেল যে একটা ফিনান্সিয়াল, ইউরোপের কোন একটা ফিনান্সিয়াল অর্গানাইজেশনের সাথে 6 মাসের প্রজেক্ট শেষ হয়ে গেল, এরপরে ধরেন দেখা গেল যে আরেকটা প্রজেক্টে গেল, সেটা হচ্ছে এই এআই বেসড একটা কোম্পানি, তখন তাকে দেখা গেল এআই অপস এর উপরে কাজ করতে হবে। মানে পড়াশোনাটা বা টোটালটাই কিন্তু চেঞ্জ হয়ে গেল, প্রচুর পড়াশোনার মধ্যে থাকতে হয়। টোটাল কনসেপশনই দেখা গেল 6 মাসের প্রজেক্ট, 1 বছরের প্রজেক্ট শেষ হয়ে গেল, আরেকটা প্রজেক্টে যেতে হয়। মানে ফুটপ্রিন্ট অনেক বড়, কাজ করতে হয়, পড়াশোনা করতে হয় অনেক বেশি। বাট কনসালটেন্ট হিসেবে যখন কাজ করবেন, মানে ভালো লাগবে, মানে কাজ করতে, কাজ করার একটা ইয়াও আছে। এবং পৃথিবীতে আসলে আগায় যাচ্ছে মজা এখন ওই আছে, দিকেই আসলে। রাইট, অনেক ভার্সাটাইল এটা।
অনেক ভার্সেটাইল। মানে আমরা আসলে মানে অন্য অন্য সেক্টরে যাই না আমরা আসলে। আমি টেলিকমে 10 বছর কাজ করে আছি, করি কি যে বাইরের দেশের যে হুয়াওই বলি, এরিকসন বলি বা জেডটি বলি, এরা আসলে ইকুইপমেন্ট তৈরি করে দিচ্ছে। ওই ইকুইপমেন্ট গুলি মানে আমরা হয়তোবা ম্যানেজ অপারেট করতেছি, করা, মেনটেনেন্স করতেছি বা মেনটেন ইন্টিগ্রেট করতেছি, বাট এর চেয়ে বেশি কিন্তু কাজ করছি না। বাট ওই ক্ষেত্রে একটা প্রোডাক্ট এন্ড টু এন্ড আপনি বানাচ্ছেন, মানে বাংলাদেশ থেকে যখন নেয় কোম্পানিগুলি, যখন প্রোডাক্ট ওনার জাস্ট, হয়তো প্রোডাক্ট ওনারও অনেক সময় বাংলাদেশি থাকে, মানে জাস্ট দেখা গেল যে অনেক ক্ষেত্রে খালি ক্লায়েন্টের ক্ষেত্রে প্রোডাক্ট ওনারটা থাকে, বাট এভরিথিং আপনি এন্ড টু এন্ড ডিজাইন কিন্তু বাংলাদেশ থেকে হচ্ছে। এই যে বড় বড় প্রোডাক্ট গুলির যে এগুলি কিন্তু ব্যাক এন্ডের হচ্ছে সব ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি, শ্রীলঙ্কার ইঞ্জিনিয়ার। মানে এই রিজনটা হচ্ছে সারা ওয়ার্ল্ডের আপনি ব্যাক এন্ড বা হাব বলতে পারেন। এই এই জোন প্রত্যেকটা বাইরের দেশে প্রোডাক্ট গুলির ব্যাক এন্ডের বা ভিতরের দিকের কারিগর কিন্তু হচ্ছে এই আমাদের থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি গুলো, বুঝছেন? সারা ওয়ার্ল্ড কিন্তু জি। টেকনোলজিক্যালি শিফট করতেছে এই সাইডে। ওদের দেশে কিন্তু ওই যে আমি বেশিরভাগ নরওয়ের কোম্পানির সাথে কাজ করি, নরওয়েতে কিন্তু টেকনিক্যাল লোক খুব বেশি নাই, দু একটা প্রোডাক্ট ওনার আছে বা আছে। এই সেফালোর কাছ থেকে, এই কোম্পানির থেকে টপ টু বটম, মানে টেকনিক্যাল সাইডে সিটিও থেকে শুরু করে জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার পর্যন্ত টোটাল স্ট্যাক ফুল, ধরুন 20 জন 25 জন করে টিম, ইয়া পুরো টেকনিক্যাল টিম ওরা সিটিও থেকে আরম্ভ করে জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার পর্যন্ত সব ধরেন সেফালোর কাছ থেকে নিচ্ছে। এটা খালি যে সেফালো তা না, ভিভা সফটওয়্যার ক্ষেত্রেও তাই, ইয়ার ক্ষেত্রেও তাই, অপটিমাইজের ক্ষেত্রেও তাই। এইভাবেই চলতেছে জিনিসগুলো। এবং একটা প্রজেক্ট শেষ হয়ে গেলে আরেকটা প্রজেক্টে যাবেন, আরেকটা টিম, অন্য দেশ, অন্য কোম্পানি, মানে আপনি আমি তো দেখা গেল 15-20টা দেশের লোকজনের সাথে কাজ করে ফেলছি। 15-20 আরো বেশি হবে, মানে এশিয়ান কান্ট্রিতে, আফ্রিকান কান্ট্রিতে, ইউরোপিয়ান তাহলে কান্ট্রিতে, তাহলে তো ইউএস এর হিউজ কান্ট্রিতে। একটা এক্সপিরিয়েন্স আছে অলরেডি আপনার ওয়ার্ল্ড ওয়াইড, হ্যাঁ, গ্লোবালি। মানে আপনি সারা ওয়ার্ল্ড ওয়াইড লোকজনের সাথে, মানে যদি মানে এরকম ইন্টিগ্রেটরের সাথে কাজ করেন, যারা যেমন ব্রেন স্টেশন 23 সারা ওয়ার্ল্ড মোটামুটি সবার সাথে কাজ করে। ওরা আর কি একটু প্রাইজিং কমায়, ওরা আর কি যেটা আর কি ওরা আর কি প্রচুর কাজ নাই আর কি। ওদের আবার মানে অনেক রকম ইউনিট আছে, ওরা হচ্ছে হুম। ইয়াটা করে আর কি, প্রচুর দেশের সাথে কাজ নাই। আর বাকিগুলি হচ্ছে দেশ ওয়াইজ একটু আলাদা, মানে সেফালো হচ্ছে নরওয়ে বেস বেশি, সেলিস হচ্ছে সুইডেনের, অন্ডারম্যান থমসন হচ্ছে ডেনমার্কের, তারপরে ভিভাস অফ ইউএস এর কাজ বেশি না, ইনোসিস ইউএস এর কাজ বেশি না, এরকম আর কি। এক একটা কোম্পানি এক একটা দেশের এক কাজ একটা, হ্যাঁ, বেশি। বুঝতে পারছি। তো এই তো হচ্ছে ভালো মোটামুটি লাগলো আপনার সাথে লাইফ। কথা বলে। আশা করি কোর্সে দেখা হবে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এরকম আর আর কারো ইন্টারেক্টিভ কোনো কোশ্চেন হবে। আছে ভাইয়া? আর কারো কোনো কোশ্চেন? বিলাল ভাই, আপনার কোশ্চেন থাকলে করতে হবে না। আর আর কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমরা আরো 3-4 মিনিট আগাবো, নাহলে আমরা যেহেতু নামাজ পড়বো সবাই, আজকের মতো ক্লোজ করে দেবো। এরপর ঈদের পরে আমরা শুরু করবো আর কি, একদম ডেডিকেটেডলি লিনাক্স আর এনসিবল দিয়ে শুরু করবো। প্রথমে ল্যাব এনভায়রনমেন্ট দেখাবো, তারপর লিনাক্স আর এনসিবল দিয়ে শুরু করবো। আমার এই সেটাই। পর্যন্তই মোটামুটি। জি স্বামী জি, ভাই। আর বলেন। ফাইজুল ভাই, ওই জি ভাই। আপনার যে ডকার বেসিকের যে গিটহাবের যে রিপো, ওইটা গো থ্রু করলেই তো এখনকার পর্যন্ত যেটুকু দেখাইছিলেন ওইগুলা তো মোটামুটি একটা প্র্যাকটিস পাই যাবে, তাই না? অবশ্যই ভাই, আমি আমি টোটাল গত ক্লাসে হচ্ছে 2টা রেপো, আর আজকের একটা রেপো, হ্যাঁ, 3টা হ্যাঁ, হ্যাঁ, রেপো। এই ঈদের ছুটিটা যদি আমরা 1-2 দিনও কাজে লাগাতে পারি, ওই দুটো বুঝতে প্রথম পারছি ভাই। ক্লাসের 2টা রেপো আর আজকের রেপোতে হচ্ছে শুধু ডেমো 1, এইটুকু যদি আমরা উবুন্টু ভিএম একটা ইনস্টল করে ওটার মধ্যে ডকার ইনস্টল করে এইটুকু যদি আগাতে পারি, আলহামদুলিল্লাহ অনেকটুকু কাজ আগা যাবে। আচ্ছা, তাহলে এইটুকু যদি শুধু ওয়েবিনারের রেপোটা কোনটা ছিল আপনার? ওটা কি একটু বলবেন ভাই তাহলে? আচ্ছা ওটা ভাইয়া, এটা এটা শেয়ার করে দিব ভাইয়া, অলরেডি 3টা শেয়ার রেপো করেছি। শেয়ার করে দিবে। ঠিক আছে, ঠিক আছে তাইলে। ওকে, ওকে ভাই। ওয়েবিনার ওয়েবিনারের ইউটিউব ভিডিওটা আমরা শেয়ার করেছি অলরেডি, আর গিটহাবের লিংকটাও শেয়ার করেছি, আবার দিব। হ্যাঁ সাজু ভাই, আপনি আচ্ছা আজকেরটা ভাইয়া, সহ 3টা দিয়ে দিবেন একসাথে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ 3টা দিয়ে দিবেন ভাইয়া, একসাথে। একটা রিকোয়েস্ট ছিল। আপনারা মনে হয় ওই যে ফেসবুক আর ইউটিউবে মনে হয় শেয়ার করছেন, তাই না? না, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়েছি ভাইয়া। না, আমাদের হোয়াটসঅ্যাপ একটা গ্রুপে ওই যে আমি দেখলাম যে ইউটিউবের লিঙ্কটা, এটাকে কোনো ডাউনলোডেবল লিঙ্ক দেয়া যায়? তাইলে আমরা মনে করেন যে নাকি এটা ফেসবুক, ওই ফেসবুক আর এই ইউটিউবের যে ভিডিও লিঙ্ক ওইটাই থাকবে, ওইরকমই থাকবে?
আচ্ছা আচ্ছা, না আমরা ডাউনলোড লিংক দেই না ভাইয়া, আমরা ইউটিউব থেকে দিয়ে দেই, এবং এটা লাইফ টাইম অ্যাক্সেস থাকে সবারই, ঠিক আছে, এনি আচ্ছা টাইম ঠিক আছে, যে কেউ যে ঠিক কোনো আছে, জায়গা থেকে দেখতে পারে। বুঝতে পারছি, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর সামি ভাই, আপনি গিটহাব রেপোটা রিডমি এমডি ফাইলটা ফলো করলে তিনটা হ্যাঁ রেপোরে হ্যাঁ 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 রিডমি হ্যাঁ, সব মানে একদম স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে ভাই, ইনশাল্লাহ, ইনশাল্লাহ ভাই, এই আচ্ছা ঈদের আচ্ছা, ছুটিটা আপনারা যদি আমরা 1-2 দিনও বসি, এই 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 যে তিনটা তাইলেই কাজ হবে। বললাম, তাহলে সবার মানে ক্লাস যখন শুরু করব, আমরা সবাই একটা বিশাল একটা পজিটিভ পয়েন্ট নিয়ে শুরু করতে পারবো আর কি, সবাই যদি চেষ্টা করি। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। জি। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, এটা কি সেট হয়েছে যে শনিবারের সাথে সাথে আর উইকডেজ আর কোন দিন আপনারা এইটা ফিক্স করছেন যে শনিবার আর কবে? এই এইটা কি সাজু ভাই, আমরা না আসলে আচ্ছা, ফিক্সড এটা হয়নি, এটা আমরা সবার সাথে কথা বলে পার্সিটিভেন্ট সাথে এটা আর কি ডিসিশন নিব মনে আমরা হয় ফার্স্ট মানে। ক্লাসে ভাইয়া, ফার্স্ট ক্লাসে আপনাদের সবার সাথে ডিসকাস করে এটা আমরা জানাই দিব। জি, তবে ঠিক এরকমই আছে। স্যাটারডে, ফ্রাইডে স্যাটারডের সাথে মানে স্যাটারডে সানডে এবং অন্য যে কোনো একটা ওয়ার্কিং ডে থাকবে। এটা কি সপ্তাহে 2 দিন না 3 দিন? 2 দিন ভাইয়া। ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে ভাই, ওকে। আচ্ছা, আপনারা যারা জয়েন করেছেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কি আপনারা সবাই আছেন? ওই যে একটা গ্রুপ আছে, ওই গ্রুপে কি সবাই আছেন? স্কিল আপ নামে একটা গ্রুপ আছে, যদি কেউ না থেকে থাকেন আপনারা এই গ্রুপে জয়েন করেন, এখানে সব আপডেটটা দিয়ে দেবে, আমি চ্যাটে দিয়ে দিয়েছি। আর শেষ করার আগে একটা জিনিস বলি, আমি কিন্তু আমরা হচ্ছে মডিউল ওয়াইজ ক্লাস করাবো, প্রত্যেকটা মডিউলের শেষে একটা করে এক্সাম থাকবে। ওই এক্সামের ইয়াটা হচ্ছে আমরা নিজেরা নিজেরা ট্রাই করব এক্সামে, এরপর এক্সাম হয়ে যাওয়ার পরে একটা তো সার্টেন টাইম থাকবে, 1 উইক টাইম থাকবে। ওই এক্সামটা পরে যদি কারো কোনো শেষ করতে কোনো প্রবলেম হয়, তখন হেল্পিং ক্লাস নিয়ে ক্লাসের শেষে যাদের যাদের প্রবলেম দেখা গেল যে 1 সপ্তাহ টাইম ডিউরেশনের পরে ওই 1 সপ্তাহের মধ্যে কেউ করতে পারলো না, তাহলে তাকে আমরা হেল্প করবো আর কি, ক্লাসের শেষে এক্সট্রা টাইম নিয়ে যাদের যাদের প্রবলেম হয়েছে তাদেরকে ওই জিনিসটা একদম লাইভ বা প্রবলেম কোথায় হয়েছে প্রবলেম সহ ট্রাবল শুট করে দেওয়া হবে। দেখা গেলো যে 7টা 8টা মডিউল, 7টা 8টা এক্সাম আপনারা দিবেন আর কি। যারা এবং সবার শেষে প্রজেক্ট শেষ হয়ে গেলে মানে কোর্স শেষ হয়ে গেলে একটা ক্যাপস্টোন প্রজেক্টের মতো আমি প্ল্যান করতেছি, দিব একটা বড় প্রজেক্ট, যেটা আর কি আপনারা প্রজেক্ট বিল্ড করে টোটাল কি বলে ট্যারাফর্মের মাধ্যমে কোড লিখে কুবারনেটস এর মধ্যে ডিপ্লয় করবেন সিআই/সিডি পাইপলাইনের মাধ্যমে, এবং সাথে সাথে মনিটরিং এর একটা থাকবে, মনিটরিং দিয়ে ট্রেসিং লগিং মনিটরিং সব দেখবেন। এটা ট্রাই করবো আর কি, এই প্রজেক্ট একটা করানোর বা টাস্ক দেওয়ার আর কি শেষে। তাহলে কি সাজু ভাই আমরা মনে হয় আর শেষ করতে পারি আজকে, আর জি জি অন্য জি মনে জি হয়। জি জি। নাফি ভাই, নাফি ভাই আছেন? আপনি মনে হয় আজকে রেজিস্ট্রেশন করেছেন না? ক্লাসে কি বুঝতে পারছেন ভাই? কোনো সারা শব্দ পাইলাম না আপনার। ভাইয়া না বুঝতে পারলে ক্লাসে কথা বলেন, হ্যাঁ, আর ভাইয়া কিন্তু অনেক এটা সুন্দর কিন্তু করে কোনো বোঝাচ্ছে। টিচার স্টুডেন্ট এই টাইপের কোনো জিনিস না, আমি আগেই বলছি এটা এক্সপিরিয়েন্স শেয়ার। আপনার যত রকমের কোশ্চেন থাকবে ক্লাসে, আমি যখন বলবো যে আপনারা কি সবাই বুঝেছেন, এই সময় আপনারা সবাই রেসপন্ড করুন, আমি ক্লাসের মধ্যে না, আমি তো প্রত্যেকটা একটা করে পোর্শন শেষ করার পরে আমি বুঝার চেষ্টা করি যে আপনারা বুঝতেছেন কিনা। সেই সময়ে আহ, যে পোর্শনে বুঝতেছেন বা কনফিউশন আছে অবশ্যই রেসপন্স করবেন, কিন্তু না এটা কিন্তু সার্টেন মানে মাস্ট, মানে একটার সাথে কিন্তু একটা লিঙ্ক। আপনি আপনারা যদি ডকার ঠিক মতো না বুঝেন, পরে কন্টেনার ইয়াতে কুবারনেটসে যায় প্রবলেমে পড়বেন। আবার সিআই/সিডি ঠিকঠাক মতো না বুঝলে গিটঅপসে যায় প্রবলেমে পড়বেন। একটার সাথে কিন্তু একটা লিঙ্ক, গিট ঠিক মতো না বুঝলে গিটহাব অ্যাকশন বুঝবেন না, একটার সাথে কিন্তু আরেকটা লিঙ্ক। মানে এখন যদি দুর্বলতা নিয়ে আমাকে কোশ্চেন না করেন, পরবর্তী সেকশনে কিন্তু আটকে যাবে, মানে পুরোটা কোর্সই তখন বৃথা হয়ে যাবে। কোশ্চেন করবেন হ্যাঁ সবাই, কনফিউশন হলে। আচ্ছা, এখানে অর্ক ভাই, তারপর নাইব বিন আফসার ভাই, মামুন ভাই মনে হচ্ছে নতুন জয়েন করেছে, এবং বিচিত্রা ভাই। আপনারা মনে হয় ফার্স্ট ক্লাসে জয়েন করে নেয় না ভাইয়া? জি না ভাইয়া, আমি তো করি নাই, জি ভাই। নাইব আসতে ভাই? পারবো না বলতে আজকে।
আজকে প্রথম না জয়েন ভাইয়া, করলাম। জয়েন করেনি। আচ্ছা আচ্ছা, আপনার কি ভাই হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন আমাদের? হ্যাঁ ভাইয়া, আছি ভাইয়া। এই যে আছে। এমনি ভাইরা আপনার কি বুঝতে পারছেন আজকে ক্লাস, নাইফ ভাই যারা আজকে জয়েন করতেন? জি ভাইয়া, মোটামুটি বুঝতে পেরেছি। ওই ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ ছিল তো, ওই জন্য আসলে মাইকটা ওপেন করিনি তো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে। জি ভাই, সুন্দরভাবে বুঝতে পারছি, বাট আপনি একটু দ্রুত পড়াইতেছিলেন তো একটু ধরতে প্রবলেম হইতেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোন পোর্শনটা একটু যদি বলেন তাহলে এখন একটু 2 মিনিটের মধ্যে শেষ করে দিব, মানে কোন পোর্শনটা যদি বুঝতে অসুবিধা হচ্ছিল একটু যদি বলেন। অ্যাকচুয়ালি আমার ভিএম, কন্টেনারাইজেশন, হার্ডওয়্যার ভার্চুয়ালাইজেশন, প্যারা ভার্চুয়ালাইজেশন, ডকার ফাইল, ডকার ইমেজ, ডকার বিল্ড, এই জিনিসগুলি পড়াইছে আজকে। এইগুলোর মধ্যে থেকে কোনো কিছুতে প্রবলেম হয়েছে? যা, না, প্রবলেম হয় নাই। আহ, আচ্ছা সামনের ক্লাসগুলো একটু ধরে মানে একটু ডিটেলসে পড়ালে ভালো হয় আর কি, সমস্যা হয়নি, বুঝতে পারছি কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, না আজকে একটু দ্রুত আগাইছি কারণ হচ্ছে ডকারের একটা কনসেপশন দিলাম, আর আজকে যেহেতু আমাদের নামাজ আসছে একটু দ্রুত সেরে দিছে। আমি জিনিসগুলো ক্লিয়ার হতো আরো, এই যে আমি ডেমোগুলি দেখালে, ডেমো দেখাতে পারিনি তো, ডেমো দেখানোর জন্য টাইম লাগে। 2 ঘন্টা ক্লাস আসলে 1-1.5 ঘন্টা ক্লাসে আসলে ইয়া হয় না, মানে ডেমো মানে থিওরি বুঝে ডেমো দেখাতে দেখাতে মিনিমাম 2 ঘন্টা লেগে যায় আসলে। আর আমি আবার হচ্ছে এই যে ওভাবে ক্লাস নিতে পারি না, অনেকে আছে যে এই পাওয়ার পয়েন্ট স্লাইড দিয়ে মুখস্থ বলে 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 দেখা যায়। আমি আসলে হোয়াইট বোর্ডে না পড়ালে কানেক্ট করতে পারি না পার্টিসিপেন্টদের সাথে, আর নিজেরও আসলে স্যাটিসফ্যাকশন আসে না। মানে ওভাবে আসলে অনেকে পড়ায় দেখি যে স্লাইড দিয়ে দিয়ে জাস্ট মুখস্থ স্লাইড পড়ে যায়। আর স্লাইড পড়ায় আসলে জিনিসটা তো আসলে মানে যারা পার্টিসিপেন্ট তাদের আসলে উপকার হয় না, তারা তো স্লাইড বাসায় দেখতে পারে না। আমি আসলে একটু বোঝানোর চেষ্টা করি আর কি, ভিতরে মানে লজিক কি, লজিকে কেন করতেছি। বাকিটাগুলি আসলে মানে ডকার কাকে বলে এই সংজ্ঞা তো আসলে ইউটিউবে সার্চ দিলে আপনারা হোয়াটের জিনিস আসলে দরকার নাই, হাউ অ্যান্ড হোয়াই দরকার, আসলে হোয়াই মেইন দরকার। কেন আমরা ইউজ করব এটা বেশি দরকার। হোয়াট জিনিসটা আসলে আপনারা ইউটিউবে সার্চ দিলে দেখতেই পাবেন আসলে। মানে আমি আসলে হোয়াই কেন লাগে, মানে কেন ডকার লাগে এই জিনিসটা বোঝানোর ট্রাই করবো। একটু হয়তো বা এই জন্য আর কি কথা বেশি হয়ে যায়, বাট এইভাবে ধরলে না, আমি মনে আপনার হয় যে পড়ানোর স্টাইলটা ভালো লাগছে আমার, মোটামুটি আসলে ওভাবে ধরা দরকার। যায় বেশি। কারণ হুম। মানে পাওয়ার পয়েন্ট স্লাইডে আসলে স্লাইড দেখাই গেলাম, স্লাইড দেখে দেখে পড়ে গেলাম, এটা আসলে অনেকে তো কানেক্ট হয় না। আসলে পাওয়ার পয়েন্টে বসে বসে শুধু রিডিং পড়তে থাকে, তো হ্যাঁ, ওইভাবে রিডিং করতে আসলে আমি পড়ে না। এই আজকে কিন্তু আমারও স্লাইড বানানো ছিল, কিন্তু ওগুলি কিন্তু ওই যে এখানে আপনাদের দেখাই, মানে ওই যে এই সবই এখানে কিন্তু সব ছিল, আমি কিন্তু এখানে না, ওখানে আসিনি তো সব বেশিরভাগ। আছে দেখতেছি, আপনি যা যা পড়াইছেন হ্যাঁ, সব তো দেখতেছি ওখানে সবই আছে। আছে, আর এই জিনিসগুলো এখানে আসলে আমার কিন্তু লেখাও না ওখানে মানে। হ্যাঁ থাকলে তো হবে না, ওটা আসলে কিভাবে আসছে ওটা তো বোঝার হ্যাঁ হ্যাঁ, হয়ে হোয়াই আছে। এর কোশ্চেনটা অ্যান্সার দিতে হবে। এটাই ভাইয়া, তাহলে সাজু ভাই আমরা মনে হয় মোটামুটি আজকে শেষ কমপ্লিট করি, করতে জি পারি, ঈদের জি পরে জি আমাদের সব। জি 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 জি। আর ভাইয়া আমাদের লিঙ্কইন এই ইয়ার হচ্ছে একটা লিঙ্কইন ইয়ে দিয়েছি, শেয়ার দিয়েছি এই কোর্সের। সো আপনারা যারা আছেন এটা শেয়ার দিন এবং আমাদের লিঙ্কইনের সাথে অ্যাড হয়ে যান, আমাদের আপডেট গুলো পেয়ে যাবেন এখানে, ঠিক আছে? আচ্ছা, আর সাজু ভাই আমি আপনাকে আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপে 3টা গিটহাবের লিংক দিয়ে দিচ্ছি, আপনি একটু শেয়ার করে দিন তাহলে। ওকে, হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। ওকে ওকে, তাহলে আজকের মতো আমি লিভ নিচ্ছি তাহলে ভাইয়া। খুদা হাফেজ, ঈদের পরে সবাইকে ঈদ মুবারক। ঈদের পরে ইনশাল্লাহ আমরা ফুল সুইংয়ে ক্লাস শুরু করে দেবো। ইনশাআল্লাহ ভাই, ঈদ মুবারক। ইনশাল্লাহ, ঈদ মুবারক সাইন।